দেখেন আমরা কোর্সটা শুরু করতে চাচ্ছি আজকে আমাদের 6 মাস মেয়াদি কোর্স মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স। আশা করছি আপনারা সবাই আপনাদের যে গ্রুপ ছিল সেই গ্রুপে যুক্ত হয়েছেন। ব্যাচ 9 এবং ব্যাচ 10 আশা করছি যুক্ত হয়েছেন, কেননা এইখানের মাধ্যমে আমরা কিন্তু সকল ডকুমেন্ট দিব আপনাদের। হ্যাঁ, এবং এইখানে আননেসেসারি কোনো ধরনের কোনো জিনিস আপনারা পোস্ট করবেন না, কারণ এটাতে আপনাদেরই সমস্যা হবে। যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে তাহলে আপনি পরে খুঁজতে গেলে আর পাবেন না। আমরা যেটা করব, প্রতিদিন ডেট ওয়ারি আপনার যে ডকুমেন্ট গুলা সেগুলা এবং আপনার ভিডিও ফাইল থেকে শুরু করে সবকিছু এখানে দিব। এবং এটা 6 মাসের যখন কন্টেন্ট একসাথে আস্তে আস্তে আসতে থাকবে, তখন আননেসেসারি পোস্ট গুলা দিলে কিন্তু ঝামেলা রাইজ করবে। আপনাদের যত পোস্ট সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, কিন্তু এইখানে একবারে ইম্পর্টেন্ট জিনিস ছাড়া, মেইনলি আমরা যেটা দিই সেটা ছাড়া বাকিটা অন্যরা কিছু না দেওয়াই ভালো, একান্ত সমস্যা না হলে। ঠিক আছে? এইখানে তাহলে আপনাদের সমস্যা রাইজ করবে, আপনারা নিজেরাই খুঁজে পাবেন না আসলে কি দেওয়া হলো। তো যাই হোক, আমরা শুরু করি। আমাদের আজকে থেকে আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে, আমি আশা করব আপনারা কেয়ারফুলি কোর্সটা করার চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করব যতখানি পারা যায় আমাদের দিক থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যেন আমরা ফ্রুটফুলি এটাকে শেষ করতে পারি। তো সব মিলিয়ে আমরা শুরু করি আজকে। আপনাদের এর আগে আমি বলেছিলাম যে আসলে আমাদের কোর্স কন্টেন্টের মধ্যে মডিউল টোটাল, এক মিনিট, আপনাদের যাদের ভিডিও অন আছে একটু দয়া করে ভিডিওগুলো অফ করে দিলে ভালো হবে। কারো কারো নেটওয়ার্ক স্লো থাকতে পারে, এতে সমস্যা দেখা দেয়। হ্যাঁ, যাদের ভিডিওগুলো অন আছে দয়া করে ভিডিওগুলো অফ করে দিবেন, সুবিধা হবে। একটু খেয়াল করেন এখানে, এইখানে আমাদের যে মডিউল টোটাল মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্সের টোটাল 13টা মডিউল আমাদের আছে। এর মধ্যে আমি আপনাদের বলেছি যে আমি কোন কোন মডিউল গুলো নিব, আমি একটু আপনাদেরকে বলি। যেগুলা গ্রিন কালার করা আছে সেই মডিউল গুলো আমি নিব, আর বাকি যেগুলা সাদা কালার হয়ে আছে এগুলা নিবে হচ্ছে মহিউদ্দিন সাহেব। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস ওভারল্যাপ হবে, যেমন ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স, এটা মহিউদ্দিন সাহেব নেয় সাধারণত। তবে ওভারল্যাপ হলে আবার সময়ের সমস্যা, আশা করবো এটা আমি নিব, অসুবিধা নেই। এখানে মহিউদ্দিন সাহেব এই সাদা গুলা নিবে, যেগুলো হচ্ছে হাইলাইটেড করা নাই, বাকি সবুজ গুলো আমি নিব। আমি আজকে শুরু করতে চাচ্ছি মডিউল 1, এবং আমাদের এই সপ্তাহের টার্গেট হচ্ছে মডিউল 1টাকে শেষ করা। এখন এই মডিউলটা আজকে শুরু করতে চাই, কনসেপ্টস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অন মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স। এটার জন্য যে ডিটেলস কন্টেন্ট আসলে কি দেখাবো আমরা, কনসেপ্টস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অন মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের প্রজেক্ট গুলোকে কিভাবে ম্যানেজ করা যাবে। এই টপিকটা সাধারণত এই ধরনের কোর্সে কম দেওয়া থাকে। এটা আমরা অ্যাড করেছি আসলে কিছু উদ্দেশ্যের কারণে। আপনি যেখানেই কাজ করেন না কেন, আসলে যখন কোনো কাজ করা হয় তখন কিন্তু আসলে সেটা প্রজেক্টের আন্ডারেই থাকে। যে এই প্রজেক্টটার একটা শুরুর সময় থাকে, শেষের একটা সময় থাকে, কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়েই কিন্তু প্রজেক্টটা ডেভেলপ করা হয়। এবং স্পেশালি মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স এর প্রজেক্টের ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেটা অন্য প্রজেক্টের ক্ষেত্রে আসলে ওইভাবে না হলেও চলে। তো আমার যেটা মনে হয়েছে যে এই কনসেপ্টটা আসলে থাকা জরুরি। আপনি কাজ অনেক ভালো জানতে পারেন, কিন্তু যদি প্রজেক্ট ম্যানেজ ঠিক মতো না করা যায়, তাহলে কিন্তু সেটার আউটপুট যে ভালো পাওয়া যাবে এটা আশা করা যায় না। তো সব মিলিয়ে আমরা এইখানে প্রজেক্ট কিভাবে ম্যানেজ করা যাবে, আমরা শেষের দিকে কিন্তু মেশিন লার্নিং এর প্রজেক্ট গুলো দেখবো। একেবারে শেষের দিকে আমার সাথে যখন কাজ করবেন, আমি মেইনলি অনেকগুলো প্রজেক্ট করাবো, আমি নিজে হয়তো 30টার মতো প্রজেক্ট করাবো, ছোট বড় দিয়ে সব মিলিয়ে 25-30টা। তো এই এই টপিকটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে এই কোর্সটা করার জন্য কি থেকে শুরু করব, কি করতে চাচ্ছি, কি করা দরকার, এবং স্পেশালি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো কিভাবে কাজ করে, এই বিষয়গুলো একটু বললে আপনাদের যেটা হবে যে যে অনেকেই তো অন্য ফিল্ডের আছেন, এবং আলটিমেটলি যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে, আলটিমেটলি আমরা যেটা মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স করছি এটা তো ওয়ান টাইপস অফ সফটওয়্যার লাইক ডেভেলপমেন্ট। তো তারা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করা উচিত, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কি, কিভাবে প্রজেক্ট গুলো ম্যানেজ হয়, সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বললে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে।
তো সব আগেই যেটা আমি করতে চাচ্ছি এখানে এইটার ডিটেলস দেওয়া আছে এখানে। এটা আপনারা যা আছে আপনাদের কাছে সম্ভবত। তো এর আগে আসলে এআই এবং মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সটা কি? সেইটা সম্পর্কে একটু আমি ডিটেলস আপনাদেরকে জানাতে চাই। কারণ আমরা যেই কাজগুলা করতে যাব, ১ম এ থিমটা কি? আমরা কেন এটা করতে যাচ্ছি? এটা আসলে কোথায় থেকে আসলো? এটা করার উদ্দেশ্য কি? এটার ফিলোসফিটা কি? এটা কোন সাইকোলজিতে আসলে কাজগুলা করে? আমাদের উদ্দেশ্যটা কি? আমরা কিভাবে কাজগুলা করব? কেনই বা দরকার? এবং আমরা কোথায়, কোথায় আসলে এআই এর জিনিসগুলাকে ইউজ করতে পারবো? এগুলা সবই কিন্তু আসলে এআই এর সাব কনসেপ্ট বলা যেতে পারে। তো এআই থেকে এই জিনিসগুলা কেন আসলো? এআই কে আমাদের কোন, কোন প্রজেক্টে এপ্লাই করতে পারি? যদি বেসিক কনসেপ্টটা থাকে এআই এর তাহলে কিন্তু মোটামুটি ধারণা চলে আসবে। তো যাই হোক এই টপিকটা আমরা শুরু করব। তার আগে একটা টপিক আমরা শুরু করতে যাচ্ছি এআই, এমএল, ডিএস। ৩ টা জিনিস, হ্যাঁ? আমি একটু বলি। এই ৩ টা জিনিস নিয়ে আগে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। এআই, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এমএল, এমএল মানে হচ্ছে মেশিন লার্নিং। ডিএস এটা সাধারণত আমরা বলি ডেটা সায়েন্স। এই ৩ টা টপিক নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আগে। একটু সময় লাগবে আলোচনা করতে। আমরা ১ম এ এআই তে চলে যাব। এআই টা কি? দেখেন, এখানে সাধারণত ইন্টেলিজেন্স আমরা আ যদি কোনো মানুষ খুব ভালো আ কাজ করে বা খুবই আ কৌশলী হয় বা খুবই টেকনিক্যালি কাজ করে বা খুবই চতুরতার সাথে কাজ করে, আমরা তাকে বলি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট বলার উদ্দেশ্য কি? ইন্টেলিজেন্ট বলার উদ্দেশ্য হচ্ছে এমনভাবে সে কাজটা করেছে যেটা সাধারণত ওইভাবে চিন্তা করাটা মুশকিল বা যায় না। ঠিক আছে? স্পেলিং মিস্টেক হয়েছে। INTLLIGENC হবে, এলোমেলো হয়েছে, যাই হোক। তো এই ইন্টেলিজেন্স একটু ঠিক করে নিই। ইন্টেলিজেন্স আ বলতে আমরা যেটা বুঝি যে ধরেন একটা কাজ আপনি যেভাবে করছেন। আপনি আজকে হয়তো বাসা থেকে অফিসের দিকে গেছেন। প্রতিদিন সকালে কিন্তু যান। আজকেও বের হয়েছেন। কিন্তু বের হওয়ার সময় এমন একটা ঘটনা আপনি দেখলেন, যে ঘটনাটা আপনি এর আগে কোনো সময় দেখেন নাই। আপনার কাছে পুরোপুরি নতুন। হয়তো আপনি আ একটা অ্যাক্সিডেন্ট দেখেছেন আজকে। যেটা এর আগে আপনি দেখেন নাই। আপনি এর আগে বহু অ্যাক্সিডেন্ট দেখেছেন কিন্তু এই অ্যাক্সিডেন্টটার মধ্যে কিছু ডিফারেন্ট কিছু ছিল। এবং তারপরে আপনি কিছু রিঅ্যাকশন দিয়েছেন। হয়তো কাউকে হেল্প করতে গেছেন বা ওখান থেকে সরে গেছেন। সামথিং কিছু একটা ঘটেছে ওখানে। তো এই এক্সপেরিয়েন্সটা পুরোপুরি আপনার কাছে নতুন ছিল। কিন্তু নতুন এক্সপেরিয়েন্স এর উপরে বেস করে আপনি কিছু রিঅ্যাকশন দিয়েছেন। যেটা পুরোপুরি নতুন। এটাই ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স এর কনসেপ্টই হচ্ছে একই কাজ আগে যেটা হয়েছে এক্সাক্টলি সেম হবে এটা না। নতুন কিছু থাকবে। আপনার মাইক্রোফোন গুলো অফ করবেন, হ্যাঁ? ইন্টেলিজেন্স মানে হচ্ছে একই জিনিস বারবার না। নতুন কিছু ইনপুট আসবে। সেই ইনপুটটা আগের এক্সপেরিয়েন্স এর উপরে বেস করে আপনি যদি কোনো রিপ্লাই দেন বা কোনো অ্যাকশন করেন, তাহলে সেটাই হবে ইন্টেলিজেন্স। যেটা বললাম যে প্রতিদিন আপনি অফিসে যান বাসা থেকে বের হয়ে। আ কিন্তু আজকে নতুন একটা কিছু ঘটলো, যার জন্য আপনি নতুন কিছু করেছেন। এইটা ইন্টেলিজেন্স। যেমন ধরেন যে আপনাকে জঙ্গলে রেখে আসা হলো। আপনাকে সারভাইভ করতে হবে ১ মাস। তো আ আপনার যতটুকু এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্স এর উপরে বেস করে কিন্তু আপনি ওখানে সারভাইভ করার চেষ্টা করবেন। এখন ধরেন যে আপনি বেয়ার গ্রিলের প্রোগ্রাম গুলো দেখেছেন হয়তো ডিসকভারি চ্যানেলে। দিয়ে ওখান থেকে কিন্তু বেশ কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন। তাহলে ওই এক্সপেরিয়েন্স এর উপরে বেস করে আপনার কাছে নতুন, নতুন ইনপুট আসবে। আপনি নতুন ইনপুটের উপরে কিছু রিঅ্যাকশন দিয়ে সেখানে কিন্তু সারভাইভ করার চেষ্টা করবেন। তো এই যে নতুন জিনিস যেটা এর আগে আপনি করেন নাই পুরোপুরি, কিন্তু ওই রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স আপনার থাকতে পারে, নাও পারে। এই প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এর উপরে বেস করে আপনি সারভাইভ করার চেষ্টা করছেন। আপনি নতুন কিছু অ্যাকশন প্রোভাইড করার চেষ্টা করছেন। দিস ইস কল্ড ইন্টেলিজেন্স। এটা হচ্ছে রিয়েল ইন্টেলিজেন্স। আমরা ওয়ার্লড এ নেচারের মধ্যে যে অ্যানিমেল গুলা আছে, শুধু অ্যানিমেল না, আপনার গাছপালাও যে আছে। আপনি ধরেন যে একটা গাছের যদি একটা ডাল আপনি কেটে দেন, ধরেন বাসার পাশে একটা গাছ উঠছে উপরে। আপনি চাচ্ছেন না গাছের ডালটা আপনার বাসার দিকে আসুক। আপনি যদি ডালটা কেটে দেন, তাহলে দেখবেন যে ওই গাছের ডাল কিন্তু এদিকে আর আসার চেষ্টা করছে না। সে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে। যেদিকে কোনো বাধা নাই। এটাও কিন্তু তার একটা ইন্টেলিজেন্স। একটা ছোট আ পাখি আপনার বারান্দায় এসে বসেছে। আপনাকে দেখে পালাচ্ছে ভয়ে। এটাও কিন্তু তার ইন্টেলিজেন্স।
একটা মুরগির বাচ্চা আপনাকে দেখে কিন্তু দৌড় দিয়ে পালাচ্ছে, এটাও তার ইন্টেলিজেন্স। তো এই যে ইন্টেলিজেন্স গুলা যেটা তার কাছে নতুন, সেই নতুন জিনিসগুলাকে সে কিভাবে রিয়াক্ট করছে, এই রিয়াকশনটা যত ভালো হবে তার ইন্টেলিজেন্স লেভেল তত ভালো। এটা হলো রিয়েল ইন্টেলিজেন্স। গড যখন মানে পৃথিবী ক্রিয়েট করার পর বা নেচারে যা কিছু আছে, আমরা নেচারে যত কিছু দেখি সব কিন্তু রিয়েল ইন্টেলিজেন্স। এবং এই নেচারের মধ্যে সব থেকে ইন্টেলিজেন্ট অ্যানিমেল হচ্ছে হিউম্যান। তো হিউম্যানের ইন্টেলিজেন্সটাই আসলে সর্বোচ্চ ইন্টেলিজেন্স ধরে নেওয়া হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে রিয়েল ইন্টেলিজেন্স। আমরা যেটা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়ে মূলত আলোচনা। গোটা পৃথিবী এখন আলোচনা করছে এই জিনিস নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? হিউম্যান যে ইন্টেলিজেন্স প্রোভাইড করছে মেশিনে, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখেন, গড তৈরি করেছে হিউম্যানকে রিয়েল ইন্টেলিজেন্স দিয়ে, হিউম্যান তৈরি করেছে মেশিনকে। এখন হিউম্যানরা চিন্তা করছে যে গড যেভাবে হিউম্যানকে ইন্টেলিজেন্ট অ্যানিমেল হিসেবে তৈরি করেছে, মানুষ যে মেশিন তৈরি করলো, ধরেন কম্পিউটার তৈরি করলো, সেই কম্পিউটারকে ইন্টেলিজেন্ট করতে পারে কিনা। তো ইন্টেলিজেন্ট করার জন্য, যে ইন্টেলিজেন্স প্রোভাইড করার জন্য যে অ্যালগোরিদম গুলা দেওয়া হচ্ছে ওর মধ্যে, সেটাই হচ্ছে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দিয়ে আমরা আসলে কি চাই? আমরা হচ্ছে হিউম্যান যেভাবে কাজ করে মেশিনকে সেভাবে কাজ করাতে চাই। যেমন ধরেন যে গার্মেন্টসে ওয়ার্কাররা কাজ করে, আমরা ওখানে যদি এমন করি যে ওখানে হিউম্যানকে বাদ দিয়ে আমি হচ্ছে মেশিনকে ইউজ করলাম, এবং একজন হিউম্যান যেভাবে চিন্তা করে কাজ করতে পারে বিভিন্ন ক্রিটিক্যাল কন্ডিশনে, বিভিন্ন ট্রাবল শুটিং করার সময়, একটা মেশিন যেন সেই কাজগুলো করতে পারে, সেটা হবে ইন্টেলিজেন্স। বুঝা গেল? এবং ইন্টেলিজেন্সের কনসেপ্টই হচ্ছে, এবং সেটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেশিনকে যদি দিই সেটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং ইন্টেলিজেন্সের কনসেপ্টই হচ্ছে, সেটা আর্টিফিশিয়াল হোক বা রিয়েল হোক, নতুন কিছু ইনপুটের পার্সপেক্টিভে নতুন কিছু আউটপুট দেওয়া। যেটা প্রিভিয়াস কিছু ছিল তার ব্রেনের মধ্যে হিস্টোরিক্যাল ডাটা, কিন্তু সরাসরি সেটা মিলতে পারে, নাও মিলতে পারে। ঠিক আছে? এটাই হচ্ছে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এইটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমি মোটামুটি ধারণা আপনাদের দিয়েছি। ইন্টেলিজেন্স হচ্ছে গড গিফটেড, গড হিউম্যানকে দিয়েছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে হিউম্যান মেশিনের মধ্যে, যে মেশিন হিউম্যান তৈরি করেছে তার মধ্যে দিতে চাই। তো এখন আমরা এইটা নিয়ে যদি আলোচনা করি, আমরা জাস্ট একটা বইয়ের একটা চ্যাপ্টার দেখবো, এখানে ডিটেলস আলোচনা করা আছে। আমি আশা করছি ওটা দেখলে আপনাদের মোটামুটি অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু বের করি। দেখেন এই বইটা, এটা হচ্ছে নিউরাল কম্পিউটিং এন্ড ইন্ট্রোডাকশন। বইটা অনেক পুরাতন, খুব ছোট্ট একটা বই, কিন্তু এই বইয়ের চ্যাপ্টার 1, এই বইটা আমরা পরে আবার দেখবো। এই বইয়ের চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাক্টরি খুব কথাবার্তা লেখা আছে, আমি আপনাদের সাথে একটু আলোচনা করবো। ইন্ট্রোডাকশনের মধ্যে জিনিসগুলো আছে: হিউম্যান এন্ড কম্পিউটার্স, দ্য স্ট্রাকচার অফ দ্য ব্রেইন, লার্নিং ইন মেশিন, দ্য ডিফারেন্সেস। এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। এই লেকচারটা পুরাটাই, মানে এই মডিউলের পুরাটাই থিওরিটিক্যাল যাবে। হ্যাঁ, থিওরি লেকচার দেওয়া আসলে আমার জন্য খুব মুশকিল, প্রচুর কথা বলতে হয়, এরপরে কোডিং এর জিনিসগুলো আসবে। তো যাই হোক, দেখেন এখানে হিউম্যান এন্ড কম্পিউটার্স, হিউম্যান এবং কম্পিউটারের মধ্যে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি নিয়ে কথা বলছে। দেখেন, আমরা এটাও শুনেছি যে একটা হিউম্যান 100টা মানুষের, 100টা কম্পিউটারের থেকে ভালো কাজ করতে পারে। আবার এটাও শুনেছি যে 100টা হিউম্যানের সমান একটা কম্পিউটার একাই কাজ করতে পারে। তা আসলে কোনটা সত্য একটু বলেন তো, আপনাদের কাছ থেকে শুনি। আপনাদের কাছ থেকে একটু শুনি, বলেন। স্যার একটা হিউম্যান 100টা কম্পিউটারের মতো করে তার থিঙ্কিং পাওয়ারটা কাজ করাইতে পারে। হুম। আবার রিভার্সলি 100টা কম্পিউটারের সমান একটা হিউম্যান কাজ করতে পারে, এটাও শুনেছি আমরা। জি তো স্যার, এটাও সঠিক স্যার। হ্যাঁ, তাহলে কোনটা কোন পার্সপেক্টিভে সঠিক? স্যার, যে কাজগুলো আমাদের রিপিটেডলি করতে হচ্ছে, ওই ওই কাজগুলোর জন্য আমার কম্পিউটারটা এফেক্টিভ। রিপিটেডলি মানে? মানে একই টাইপের যে কাজগুলো আমাকে করতে হচ্ছে, বারংবার যে কাজগুলো করতে হয়। আচ্ছা, আর হিউম্যান? হিউম্যান স্যার হচ্ছে যদি এমন কিছু হয় যেটার কোনো আগে কোনো ডেটা নাই, বাট একেবারেই কোনো ইনোভেশন টাইপের কিছু হবে, সেই ক্ষেত্রে স্যার কম্পিউটারের চেয়ে হিউম্যান 100 গুণ বেটার। তার মানে হচ্ছে ওই যে ইন্টেলিজেন্সের দিকে চলে আসলো, তাই তো? অনেকটা আহ, স্যার। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? একবারে স্যার রুটে অ্যান্সার হয়েছে, স্যার কিন্তু হচ্ছে রুটে যাওয়া হয় নাই। স্যার
হ্যাঁ বলেন। মানব মানবিকার ইমোশন বেসড ডিসিশন যেখানে নিতে হয় স্যার, মানুষ উম, মানুষের তখন মানে ইয়েটা বেশি আর কি। ঠিক আছে, আনসার ঠিক আছে, কিন্তু আমি আরো ডিপে আনসার চাচ্ছি, মানে রিয়েল যে অংশ সেই জায়গায় আনসার চাচ্ছি, এগুলা হচ্ছে উপর দিয়ে যাচ্ছে। স্যার স্যার একটা একটা ছোট এটা তো কথা ছিল স্যার। হিউম্যান স্যার যে কম্পিউটারকে ট্রেন করাবে, হিউম্যান তো সব দিক থেকেই বেটার হবে। হুম, হুম। স্যার হিউম্যানরা তো স্যার আমরা যখন ডিসিশন নিই তখন স্যার মানে সাবজেক্টিভ নলেজের উপর বেস করে নেই স্যার, আর কম্পিউটার তো স্যার অবজেক্টিভ নলেজের উপরে বেস করে স্যার। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, দেখেন সবগুলো অ্যান্সারই ঠিক, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম সেই অ্যান্সার আসছে না, আর একটু ডিপে অ্যান্সার লাগবে আমাদের। স্যার হুম, একটা সুপার কম্পিউটারকে যদি আমরা দেখি সেটা স্যার অনেক মানে 100 জনের মানুষের থেকেও বেশি একটা কাজ করবে সুপার কম্পিউটার। কিন্তু যদি একটা সাধারণ কম্পিউটার হয় সেই ক্ষেত্রে একটা না মানুষই না একটা সাধারণ। না না না, এটা এইটা হলো না, আমি একটু বলি আমি একটু ক্লিয়ার করি, শোনেন। দেখেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন ব্যাংকে 100টা কম্পিউটার চলছে, তাই তো? 100টা কম্পিউটার চলছে, এই 100টা কম্পিউটারের জায়গায় একটা হিউম্যানকে যদি আপনি বসান, সে কি কাজ করতে পারবে আসলে ভালো? না। কিন্তু ব্যাংকে যদি একটু আগের কনসেপ্টে চিন্তা করেন, 100 জন হিউম্যান কাজ করছে, আপনি 100 জন হিউম্যানের জায়গায় একটা কম্পিউটার বসিয়ে দিলেন, এটা কিন্তু এফিশিয়েন্ট হবে। কারণটা কি? আপনি ব্যাংকিং যে কাজগুলো হয় সেগুলো সবই কিন্তু হচ্ছে যোগ বিয়োগ, গুণ ভাগ, এই টাইপের সিরিয়াল প্রসেসিং, একটার পর একটা। একটা এক্সাম্পল দিয়ে ধরেন আপনি 1 লাখ সংখ্যাকে যোগ করবেন, 1 লাখ ইউনিক ডিজিটকে যোগ করবেন। ধরেন এর মধ্যে আছে 1 2 3 4 5, এরকম 1 লাখটা সংখ্যা আছে, আপনাকে যোগ করতে দেওয়া হলো। আপনি এটা 2 দিন পরে যোগ করে বলবেন যে স্যার একটু মনে হয় ভুল আছে, কিন্তু যদি মেশিনকে দেন, ও কয়েক মিলি সেকেন্ডের মধ্যে যোগ করে আপনাকে ও সঠিকটা দিয়ে দিবে, তাই তো? সত্য তো? এটা কেন হলো? এটা হওয়ার কারণ হচ্ছে কম্পিউটার যেভাবে তৈরি করা হয়েছে, সেই তৈরির যে কনসেপ্ট সেটা আসলে সিরিয়াল প্রসেসিং করার জন্য। সিরিয়াল প্রসেসিং মানে কি? সিরিয়াল প্রসেসিং মানে হচ্ছে এইখানে ধরেন, এইটা ধরেন প্রসেসিং ইউনিট, এইখানে আপনি ইনপুট দিচ্ছেন এবং এখান থেকে আউটপুট বের হচ্ছে, তাই তো? এটা ইনপুট, এটা আউটপুট। এখন স্যার এখানে আমরা আপনি কিভাবে কি যোগ করি? স্ক্রিনে কিছু মানে লিখতেছেন? দেখছেন স্ক্রিনে? হ্যাঁ একটু জোরে বলেন। আপনি কি স্ক্রিনে কিছু লিখতেছেন? এটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্ক্রিনে তো লিখছি, আপনারা দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি স্যার, ক্লিয়ার স্যার। দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এগুলো স্যার ক্লিয়ার হওয়ারই তো আমাদের কথা। এখানে এন্ড থেকে স্যার দেখতে হ্যাঁ দেখতে পাবেন, ওই জন্য তো লিখছি। ঠিক আছে, ওনার হয়তো স্ক্রিনের সমস্যা আছে বা সামথিং লাইক দ্যাট, আপনি ঠিক করেন। তো এখানে দেখেন যে সিরিয়াল প্রসেসিং এ কি হয়, ধরেন আমি এই সংখ্যাগুলোকে যোগ করব, তাহলে প্রথমে 1 আর 2 কে যোগ করব, করে 1 আর 2 এর যে সামেশন 3, এই 3 কে রাখবো, 3 এর সাথে 3 যোগ করে কত হলো 6, 6 এর সাথে 4 যোগ করে আবার রাখবো মেমোরিতে, একটার পর একটা কিন্তু চলছে, তাই না? সিরিয়াল। এই সিরিয়াল প্রসেসিং এর জন্য কম্পিউটার বেস্ট হিউম্যানের থেকে, এটার কোনো ডাউট নেই। তো যে সকল জায়গায় সিরিয়াল প্রসেসিং হয় সে সকল জায়গায় কম্পিউটার ভালো, কারণ কি? কম্পিউটারের মাইক্রোপ্রসেসর একটাই থাকে। কম্পিউটারের যে মাইক্রোপ্রসেসর, যারা কম্পিউটারের ভেতরে স্ট্রাকচার জানেন, কম্পিউটারে একটা মাইক্রোপ্রসেসর থাকে। এখন আমরা যতই 9 কোর, আইকোর 9, আইকোর 7 ইউজ করি, এখানে মাইক্রোপ্রসেসর 2-3টা থাকতে পারে বা কোর বেশি থাকে আমরা বলি, কিন্তু আসলে আমাদের হিউম্যানের তুলনায় আসলে এটা সিরিয়ালি আমরা ধরে নিলাম, ওই জন্য যে কম্পিউটারের মাইক্রোপ্রসেসর একটা। তো একটা যদি মাইক্রোপ্রসেসর থাকে, আপনি যদি এগুলাকে এক্সিকিউট করতে যান, তাহলে এটা কিন্তু সিরিয়াল হবে, একের সাথে 2 যোগ, যোগ করে 3, 3-এর সাথে 3 যোগ, তারপরে 3-এর সাথে 3 যোগ করে হলো 6, 6-এর সাথে 4 যোগ করলে 10, 10-এর সাথে 6 যোগ করলে 16, এভাবে কিন্তু একটার পর একটা আসছে। এটা কিন্তু সিরিয়াল। এখন ব্যাংকিং যে কাজগুলা বা আমরা যে অ্যাকাউন্টিং এর কাজগুলা করে থাকি, বা আমরা যেই কাজগুলো এইরকম সিরিয়াল, সেগুলোর জন্য কম্পিউটার এর উপরে কিছু নাই। আপনি ওখানে হিউম্যানকে বসালে হিউম্যানের থেকে ডেফিনেটলি এক্সট্রিম লেভেলের পারফর্ম করবে কম্পিউটার, কারণ কম্পিউটারকে হিউম্যান তৈরি করেছিল ক্যালকুলেটিং মেশিন হিসেবে। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। এর মেইন জিনিসটা কিন্তু সিরিয়াল প্রসেসিং। এখন আসে আমরা হিউম্যানের ক্ষেত্রে, হিউম্যান কিভাবে কাজ করে। এখানে বললাম কম্পিউটারের মধ্যে মাইক্রোপ্রসেসর কিন্তু আছে একটা,
এখন দেখেন তো হিউম্যান ব্রেইন যদি আমরা একটু হিউম্যান ব্রেইনের স্ট্রাকচার গুলো আমরা যদি দেখি, দেখেন এটা একটা ফিগার হিউম্যান ব্রেনের। তো হিউম্যান ব্রেনের যদি আমরা স্ট্রাকচার দেখি, এর মধ্যে যদি আপনি দেখতে যান, এই যেটা হিউম্যানের ব্রেন, হিউম্যানের ব্রেনের ভেতরে যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন একটু বের করি, এইটা দেখেন, এই যে এখানে এই ফিগারটা দেখেন, এই যে এটা হিউম্যান ব্রেন। হিউম্যান ব্রেনের ভেতরে আসলে যে কম্পোনেন্ট গুলো থাকে, মেইন কম্পোনেন্ট হচ্ছে নিউরন। এবং এই হিউম্যান ব্রেনের মধ্যে এইটা হলো একটা নিউরন, হ্যাঁ। এইরকম আপনার 10⁻10 সংখ্যক নিউরন থাকে। 10⁻10 মানে হচ্ছে 100 কোটি অ্যারাউন্ড। এবং এই এক একটা নিউরন এক একটা মাইক্রোপ্রসেসরের সাথে কম্পারেবল। কোনো কোনো ক্ষেত্রে মাইক্রোপ্রসেসরের থেকেও বেশি পাওয়ারফুল। ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই যে 100 কোটি নিউরন হিউম্যানের ব্রেন থেকে যদি এটা আসলে রিয়েলি বের করেন, বের করে যদি এটা জালের মতো ছড়িয়ে দেন, 10 কিলোমিটার এরিয়া পর্যন্ত কভার করে অ্যারাউন্ড। আমি কি বোঝাতে পারলাম? আমি যে টার্মগুলো বললাম আরেকবার আপনাদের বলি। হিউম্যান ব্রেনে 10⁻10 সংখ্যক নিউরন থাকে। 10⁻10 মানে অ্যাপ্রক্সিমেটলি 100 কোটি, মানে 100 কোটি এরকম নিউরন আছে। এবং প্রত্যেকটা নিউরন এক একটা মাইক্রোপ্রসেসরের সাথে কম্পারেবল, কোনো কোনো ক্ষেত্রে মাইক্রোপ্রসেসরের থেকেও পাওয়ারফুল। এবং তারা সবাই একসাথে কাজ করে। 100 কোটি নিউরন একসাথে কাজ করে। আপনি যদি এই নিউরন গুলাকে বের করে রিয়েলি রাস্তায় ছড়িয়ে দেন, 10 কিলোমিটার এরিয়া পর্যন্ত কভার করা সম্ভব। হিউম্যান ব্রেনের মধ্যে আসলে নিউরনের যে নেটওয়ার্ক, এটাকেই বলা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এটাকে অনেক সময় নিউরালও বলা হয়। নিউরন, বোঝা গেল? এখন তাহলে এই হিউম্যান ব্রেনের যে নিউরন এক একটা মাইক্রোপ্রসেসরের সাথে কম্পারেবল, কিন্তু প্রবলেম হচ্ছে এই নিউরন গুলা, খেয়াল করেন 100 কোটি নিউরন কিন্তু কানেক্টেড, বাট ডিরেক্টলি কানেক্টেড না সবাই, ইনডিরেক্টলি কানেক্টেড থাকতে পারে। ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে 10,000, একটার সাথে 10,000। ঠিক আছে, আমি আরো কিছু এক্সাম্পল দেখাই আপনাদের। এই যে এখানে কিছু দেখা যাচ্ছে, বুঝতেই পারছেন। ঠিক আছে, এই যে ধরেন এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এই নিউরন গুলা কানেক্টেড, বাট সরাসরি কানেক্টেড নাও থাকতে পারে। সরাসরি মানে এইটার ইনপুটের সাথে ওইটার আউটপুট কানেক্টেড নাও থাকতে পারে, দূরেও থাকতে পারে, ভায়া হয়ে কানেক্টেড। এটার ভায়া হয়ে কানেক্টেড, হয়তো এটার মধ্যে আরো 1 কোটি পরে একটা নিউরনের সাথে কানেক্টেড হয়ে আছে, বাট কানেক্টেড, সবাই কানেক্টেড। কিন্তু একটা নিউরন এরকম 10,000 নিউরনের সাথে কানেক্টেড থাকতে পারে। বুঝা গেল? প্রত্যেকটা নিউরন অ্যারাউন্ড 10,000 নিউরনের সাথে কানেক্টেড থাকতে পারে। এবং আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন, তখন সবগুলা নিউরন কিন্তু একসাথে সিদ্ধান্ত নেয়। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে স্লো কেন? এখানে কনসেপ্টটাই হচ্ছে আলাদা। কনসেপ্টটা হচ্ছে কম্পিউটার সবসময় সিরিয়াল প্রসেসিং করে, আর হিউম্যান ব্রেন প্যারালাল প্রসেসিং করে। প্যারালাল প্রসেসিং মানে একসাথে। এখন দেখেন যে একটা ডিসিশন আপনাকে বললাম যে এটা কি হবে, আপনি একটা ডিসিশন দিয়ে দিলেন। আপনি বললাম যে আপনি সিঙ্গেল ডিসিশন দেন, তাহলে হবে। এখন যদি বলি আপনাদের ক্লাসে এখন 60 জন আছে, 60 জন মিলে একটা সিদ্ধান্ত দেন, আপনার ওই সিদ্ধান্ত দিতে মিনিমাম 15 মিনিট সময় লাগবে। 100 কোটি নিউরন মিলে একটা সিদ্ধান্ত দিতে অনেক ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। যেমন ধরেন এরকমও হয় যে আপনাকে কোনো ভাই বাবুরে একটা কোশ্চেন করা হয়েছে, আপনি জানতেন যে এই কোশ্চেনের অ্যান্সার এটা, কিন্তু আপনার এখন মাথায় আসছে না। আপনি 3 দিন পরে যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে আপনার মাথার মধ্যে আসলো ওই কোশ্চেনের অ্যান্সার এটা। আপনি আর পরে কিন্তু চিন্তা করেন নাই ভাই বোর্ড থেকে বের হয়ে, কিন্তু অ্যান্সার আপনাকে আপনার ব্রেন দিল। তা আপনি মনে করতে পারেন যে আমার ব্রেন এত স্লো। আসলে বিষয়টা তা না। সে আসলে ওই যখন আপনি তাকে ইনপুট দিয়েছিলেন, সে কিন্তু সার্চ করতেছিল। সার্চ করার পরে এতক্ষণ পরে রেজাল্টটা দিয়েছে। কারণ 100 কোটি নিউরন একসাথে কাজ করলে অনেক সময় এরকম হতে পারে, হয়তো ওই ইনফরমেশনটা আপনার ব্রেনের মধ্যে ওইভাবে অনেকটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল।
সেই কারণে এটা হতে পারে। কিন্তু তাই বলে এটা ভাবার সুযোগ নাই যে আপনার নিউরন গুলো স্লো। কিন্তু অনেক ক্ষেত্রে যখন নিউরন গুলা প্যারালালি কাজ করে তখন আউটপুট এরকম আসতে পারে। তো যেটা বলছিলাম আমরা একটু ওই জায়গায় আসি। একটু থামুন। দেখেন, আমরা যেটা বলছিলাম যে আমাদের হিউম্যান ব্রেন আর মেশিনের মধ্যে এই যে পার্থক্যগুলো, মেশিন মানে কম্পিউটার, তাই না? তো কম্পিউটার কাজ করে কিন্তু হলো সিরিয়ালি, সিরিয়ালি কাজ করে। কিন্তু আপনার হিউম্যান ব্রেন এটা কাজ করে প্যারালালি। প্যারালালি মানে হচ্ছে ওই যে 100 কোটি নিউরন সবসময় প্যারালাল কাজ করে, আর কম্পিউটার কাজ করে সিরিয়ালি। এখন যেই টাস্ক গুলা, এবার খেয়াল করেন, যেই টাস্ক গুলা সিরিয়াল আউটপুটের জন্য ভালো সেই কাজগুলো কম্পিউটার ভালো করবে, আর যেগুলো প্যারালালি কাজ করার জন্য ভালো সেগুলো প্যারালালি কাজ হবে। এখন সিরিয়াল কাজ কোনটা, প্যারালাল কাজ কোনটা? ওই যে বললাম ব্যাংকিং কাজগুলা, অ্যাকাউন্টস এর কাজগুলা, সেগুলো সিরিয়াল, সেগুলোর জন্য কম্পিউটার ভালো। আর হিউম্যান ব্রেন প্যারালাল কাজ করে। এক্সাম্পল দিই, ধরেন যে আপনি ছোটবেলায় ধরেন যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার বাবা আসবে, আপনি জানেন আপনার বাবা বলে গেছে আমি এই সময় আসবো, আপনি রাস্তায় দাঁড়ালেন, 1 কিলোমিটার দূরে থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কে আসছে কে আসছে না। আপনি আপনার বাবার ফেসই চেনেন না, অনেকেই আসছে আপনি বুঝতে পারছেন ওটা বাবা না, অনেক দূরে কিন্তু আপনি আছেন প্রায় 1 কিলো, কিন্তু আপনার বাবার হাঁটার স্টাইল দেখে আপনি বুঝতে পারছেন এবার আপনার বাবা আসছে। তারপরে আহ ধরেন যে আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রেন্ডদের সাথে পড়েছেন, তারপরে আপনার 20 বছর পর আপনার ওর সম্পর্কে আর কোনো খোঁজই নাই। একদিন ঢাকার রাস্তায় আপনার সামনে একজন হাঁটছে, আপনার দেখে মনে হচ্ছে এই ফ্রেন্ড হচ্ছে আপনার সেই ফ্রেন্ড, তার হাঁটার স্টাইল দেখে আপনি চিনতে পারছেন, যে তার হাত ধরলেন, এটা হতেও পারে নাও পারে, বাট আপনার ব্রেন কিন্তু আপনাকে বলছে এটা তোমার সেই ফ্রেন্ড হওয়ার সম্ভাবনা বেশি। আপনি কিন্তু কোনো সময় তার হাঁটার স্টাইলটা কেমন হবে এটা চিন্তা করেন নাই, বাট আপনার ব্রেন কিন্তু সবসময় নিচ্ছে এটা। তো এই যে এক্সাম্পল গুলা, এগুলা হিউম্যান ব্রেন যেভাবে পারে, কারণ এগুলা সব হচ্ছে প্যারালাল কাজ, এগুলা সব হচ্ছে রিকগনিশন, এগুলা সব হচ্ছে ইন্টেলিজেন্সের মধ্যে যায়। হিউম্যান ব্রেন কিন্তু যোগ বিয়োগ কিচ্ছু বোঝে না। হিউম্যান ব্রেন প্যাটার্ন রিকগনিশন করে। প্যাটার্ন রিকগনিশনটা কেমন? ধরেন আপনাকে আজকে একটা আননোন ফেসিয়াল ইমেজ দিয়ে দেওয়া হলো, ফেস একটা কারো ইমেজ দিয়ে বলা হলো আপনি কি চিনেন, আপনি বললেন যে না চিনি না। এরপরে বলা হলো যে ঠিক আছে আপনি চিনেন না, ভালো কথা, এবার হচ্ছে কার সাথে সব থেকে বেশি ম্যাচ করে, আপনার যতগুলো পার্সন চেনার আছে আপনি এবার বলেন। আপনি তখন বলবেন যে ঠিক আছে আমি এই পার্সনের সাথে সব থেকে বেশি ম্যাচ করে। তো এই যে রিকগনিশন করার ক্যাপাবিলিটি বা হিউম্যানের যে, ওই যে আমরা অনেক সময় সিক্স সেন্স বলি, আসলে সিক্স সেন্স বলতে কি আছে, কিছুই নাই, এটা আমরা বলি তাই, এটা আমাদের আওতার বাইরে। এগুলা সবই হচ্ছে হিউম্যানের ইন্টেলিজেন্স, এবং ইন্টেলিজেন্স গুলো আসেই হচ্ছে আপনার ইন্টেলিজেন্স থেকে। এমন কিছু রিলেশনশিপ বিল্ড আপ করে সে ব্রেনের মধ্যে, যে ওই রিলেশনশিপ থেকেই সে আসলে অনেক কিছু বের করে ফেলে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা কিভাবে পাবো? এগুলো সব হচ্ছে হিউম্যান ব্রেনের যে নিউরন, 100 কোটি নিউরন, এই 100 কোটি নিউরনের যে প্রসেস করার ক্যাপাবিলিটি, এবং এগুলা প্যারালাল প্রসেস করার যে ক্যাপাবিলিটি, সেখান থেকে এসেছে। তো আমাদের যে নিউরন গুলো এখানে আছে, এই নিউরন গুলো আসলে প্যারালালি সবসময় কাজ করে থাকে। আপনি যতই তাকে সিরিয়ালি দেন, সে সিরিয়ালি কাজ করবে না, সে প্যারালালি কাজ করবে। যেমন ধরেন আরেকটু বলি ব্রেন সম্পর্কে। আপনাদের মনে হতে পারে স্যার এটা এই কথাগুলো কেন বলছে, এটা লাগবে, হ্যাঁ। আপনি যে কি জিনিস জানতে চাচ্ছেন, আমরা কি করতে যাচ্ছি, সেটা যদি না জানি আসলে কিছু হবে না। আমি আলোচনা করব, অসুবিধা নেই, খেয়াল করেন। দেখেন, আমাদের হিউম্যান ব্রেনটাকে যদি আমরা দেখি ডিটেলস, এখানে কিন্তু কিছু লোব থাকে। লোব মানে এক একটা অংশ, পোর্শন। ছবিটা করে গেল, এই যে এটা দেখেন, এটা হলো হিউম্যান ব্রেন। হিউম্যান ব্রেনের এই যে এটা হলো সামনের অংশ, এটাকে বলা হচ্ছে ফ্রন্টাল লোব। ঠিক আছে? এরকম দেখেন, এই যে টেম্পোরাল লোব, এরকম কয়েকটা লোব থাকে। এই প্রত্যেকটা লোবের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে। কোন কোন অংশ
মানে যখন কাজ করে, ওই যে আমি বললাম না যে সব সময় সব নিউরন একসাথে কাজ করে, এটা অনেক সময় কিন্তু করেও না, একটা পার্টিকুলার পোর্শন করে। যেমন ধরেন এই যে ফ্রন্টাল লোব, এই ফ্রন্টাল লোবের এই অংশগুলা ডিসিশন মেকিং এর কাজ করে। তাহলে এগুলা কি করে? ধরেন এর মধ্যে কিছু আছে আপনার হচ্ছে ভিজুয়াল পোর্শনের কাজ করে, আপনি চোখ দিয়ে যা দেখছেন সেগুলোকে নিয়ে ডিসিশন মেক করার কাজ করছে। কিছু আছে আপনি যেগুলো শুনছেন সেগুলোকে নিয়ে কাজ করার পোর্শন আছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশন আছে। তবে ফ্রন্টাল লোবটা হচ্ছে আপনার ডিসিশন মেকিং এর কাজ করে। অন্য নিউরন থেকে ডিসিশন গুলো যখন তার কাছে আসে, সে কিন্তু সেই ডিসিশন গুলো প্রোভাইড করে, এবং ইন্টেলিজেন্সের জন্য এই অংশটা সব থেকে বেশি রেসপন্সিবল। ঠিক আছে? তো আমাদের যে নিউরন গুলা, এই নিউরন গুলা কিন্তু আসলে ইন্টারকানেক্টিভিটি সব থেকে বেশি থাকে উপরের লেয়ারের দিকে, এবং এখানে ইন্টেলিজেন্সের জন্য দায়ী। তো যেটা বলছিলাম, তো আমাদের এই লোব গুলা কি বলছিলাম আসলে, আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছিলাম, ওর মধ্যে এটা চলে আসছে। তো এখানে এই বিভিন্ন লোব থাকে, এক একটা লোব এক একটা কাজ করে। যেমন ভিজুয়াল পোর্শনের জন্য আপনি চোখ দিয়ে যা দেখেন তার জন্য কিভাবে রিয়াকশন করবেন তার জন্য একটা পোর্শন কাজ করতে পারে। আপনি স্পিচ যেটা শোনেন সেটার জন্য কিভাবে রিয়াকশন করবেন তার জন্য একটা পোর্শন থাকতে পারে। ফ্রন্টাল লোবটা সার্বিক ডিসিশন মেকিং এর জন্য কাজ করতে পারে। এরকম বিভিন্ন লোব বিভিন্ন ভাবে কাজ করে। ঠিক আছে? কিন্তু তারা প্যারালালি করে, যাই করুক না কেন প্যারালালি করে। এখানে মেশিনের মতো সিরিয়াল না, মানে মেশিনটা তৈরি করা হয়েছে সিরিয়াল হিসেবে। আর হিউম্যান এর ব্রেন গড তৈরি করেছে প্যারালাল প্রসেসিং করার জন্য। আপনি যতই চেষ্টা করেন এটাকে সিরিয়াল প্রসেসিং ভালোভাবে করাতে পারবেন না। ওই যে বললাম আপনাকে 1 লাখ সংখ্যা দেওয়া হলো, আপনি 3 দিন ধরে যোগ করার পরেও আপনি কনফিউজ যে আসলে ঠিক হলো কিনা। আবার মেশিনকে যদি আপনি এই রিকগনিশনের টাস্কগুলো দেন, ইন্টেলিজেন্সের কাজগুলো দেন, যেগুলোর জন্য প্যারালাল প্রসেসিং দরকার, মেশিন কিন্তু সেগুলো ভালো করতে পারবে না। এটাই হলো লিমিটেশনস। মেইন লিমিটেশনস আসলে তৈরিতেই। হিউম্যানকে গড তৈরি করেছে যে ব্রেন, যেটা থিঙ্কিং করার ক্যাপাবিলিটি, যেটা ডিসিশন মেক করার ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার দিয়ে তৈরি। আপনি শত চেষ্টা করেও আপনি হচ্ছে এখানে তাকে সিরিয়াল চিন্তা করাতে পারবেন না, সে প্যারালালি চিন্তা করবে। আর মেশিনকে যে হিউম্যান তৈরি করেছে এটা তৈরি হয়েছে সিরিয়ালি, এটাকে প্যারালাল করা সম্ভব নয়, অন্য ওয়ে ইউজ করতে হবে। এখন আপনি যদি বলেন যে ঠিক আছে প্যারালাল করবো, কোনো সমস্যা নাই, করেন প্যারালাল। আপনি 100 কোটি নিউরনের জায়গায় 100 কোটি মাইক্রোপ্রসেসর ইউজ করেন, ঠিক আছে, ইকুয়াল হয়ে গেল, ধরলাম করবেন আপনি। এরপরে ঘটনাটা ঘটছে আরেক জায়গায়। এগুলো তো বললাম স্ট্রাকচারগত বিষয়। এখন আপনি বলতে পারেন যে স্যার 100 কোটি দরকার নাই, আমরা হচ্ছে 1 লাখ মাইক্রোপ্রসেসর দিয়ে আমরা হচ্ছে কানেক্টেড করে একটা হিউম্যান ব্রেনের মতো নেটওয়ার্ক তৈরি করব। ঠিক আছে, করেন। এটা হলো একটা ফেজ, ফিজিক্যাল স্ট্রাকচার তৈরি করলেন। এরপরে লজিক্যাল স্ট্রাকচারটা কিভাবে তৈরি করবেন? দেখেন, গড আমাদেরকে কিন্তু হচ্ছে ব্রেন দিয়ে দিয়েছে, এবং ব্রেনের মধ্যে কোন অ্যালগোরিদম চলবে সেটাও কিন্তু বলে দিয়েছে। বলে দিয়েছে মানে কি? দেখেন যে ক্রোকোডাইলের বাচ্চা যখন বের হয় ডিম থেকে, তখন কিন্তু বাচ্চা বের হওয়ার পর পরই পানিতে দৌড় মারে। সে কিন্তু আশেপাশে বালি আছে, বালিতে যায় না, সে দৌড়ে আপনার হচ্ছে পানিতে চলে যায়। গরুর বাছুর, আমরা যেটাকে গরুর বাচ্চা বলি, ছোটকে বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে বলে, তো যখন সে জন্ম নেয় সে কিন্তু উঠেই দাঁড়াতে শুরু করে। তো তাকে কে বললো যে উঠে পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াইতে হবে, কেন শুয়ে থাকতে হবে না? তো এই যে কিছু বিষয়, এই ইন্টেলিজেন্স গুলা কিন্তু জেনেটিক্যালি আসে। আর মোস্ট অফ দা ইন্টেলিজেন্স এগুলা আসে হচ্ছে আপনার পরিবেশ থেকে। লোকজন কি করছে সেগুলো দেখে দেখে শিখে, এবং হিউম্যান ব্রেন কিন্তু ওইভাবেই তৈরি যে আপনি যা দেখছেন তা শিখছেন এবং ওইভাবেই কাজ করছেন। যেমন ধরেন যে আপনি যে বললাম যে আপনাকে একটা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো, আপনি সার্ভাইভ করতে হবে 1 মাস। আপনি ধরেন যে সার্ভাইভ আপনার ডিসকভারি চ্যানেলে বেয়ার গ্রিলের প্রোগ্রাম দেখার আগে যদি আপনি করতেন তাহলে একরকম করতেন, আর বেয়ার গ্রিলের প্রোগ্রাম দেখার পরে আপনি করবেন আরেকভাবে। এই যে লার্নিং ক্যাপাবিলিটি, আমরা অলওয়েজ কিন্তু শিখছি। কিভাবে শিখছি? আমাকে কিভাবে নতুন নতুন জিনিস অ্যাডপ্ট করতে হবে, কারণ নতুন ইনপুট আসছে, এবং নতুন ইনপুটের পার্সপেক্টিভে আমাকে কি করতে হবে সেটা আমি শিখছি। আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। তো এটা হিউম্যান ব্রেনের আসলে ক্যাপাবিলিটি, গড এভাবেই তৈরি করে দিয়েছে। এখন প্রবলেম যেটা হলো যে দেখেন, এই যে এআই যে কথাটা আমি বললাম, এখন গোটা ওয়ার্ল্ড যার পিছনে লেগে আছে, এটা কিন্তু আজকের কথা না। প্রায় 100 বছর হলো এই এআই এর নামটা আসছে, 100 ইয়ার্স। তারপরেও এআই এর ডেভেলপমেন্ট এই বিগত 5-7 বছর হলো ইমপ্রুভমেন্ট হয়েছে, তার আগে কিন্তু হয় নাই।
এখনো ধরেন যে ডিসকভারি চ্যানেলে একটা যদি রোবট বাসার কাজ করে দেয়, আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন যে এটা কবে আসবে। কিন্তু 100 বছর আগে কিন্তু এটা শুরু হয়েছে, কিন্তু এখনো ডেভেলপমেন্ট ওই লেভেলে আসতে পারে নাই। কিন্তু এখন প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ ফান্ডিং প্রচুর হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। কেন আসতে পারে নাই? এটার কারণ আছে। যেটা বলছিলাম যে এই হিউম্যান ব্রেনের যে স্ট্রাকচার, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে লজিক্যাল। ফিজিক্যাল যে স্ট্রাকচার, এটা গড কিন্তু তৈরি করে দিয়ে দিয়েছে ফিজিক্যাল স্ট্রাকচার, এবং ফিজিক্যাল স্ট্রাকচারের সাথে লজিক্যাল স্ট্রাকচারও দিয়েছে। লজিক্যাল স্ট্রাকচার মানে অ্যালগোরিদম গুলা কি হবে। ওই যে বললাম ক্রোকোডাইলের বাচ্চা বের হওয়ার সাথে সাথে, ডিম থেকে বের হওয়ার সাথে সাথে পানিকে খোঁজে। একটা গরুর বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথেই সে হচ্ছে দাঁড়ানোর জন্য লাফানো শুরু করে। একটা মানুষের বাচ্চাও সে কিন্তু আস্তে আস্তে জন্ম নেওয়ার পরে সে হচ্ছে ধীরে ধীরে বসা শেখে, সে আস্তে আস্তে ধরে দাঁড়ায়, আস্তে আস্তে দৌড়ানো শিখে। এগুলা তো আসলে আমরা কি সবসময় শেখাই? সে নিজে নিজেই জানে। কারণটা কি? আমরা না ধরলে কি সে উঠতে পারবে না? ডেফিনেটলি উঠতে পারবে। এটা জেনেটিক্যালি আসলে তার জিনের মধ্যে ওটা আছে যে তাকে এভাবে কাজ করে যেতে হবে। কিন্তু তারপরে সে কি করবে সেটা কিন্তু ম্যাক্সিমাম পরিবেশ থেকে শেখে। তো এই যে তার কিভাবে শিখতে হবে, কিভাবে কাজ করতে হবে, সেটা কিন্তু তার ব্রেনের মধ্যে, এটাও গড গিফটেড একটা ফিজিক্যাল স্ট্রাকচার দিয়ে দিয়েছে। এবং তার সাথে হচ্ছে কিভাবে অ্যালগোরিদমটা চলবে। অ্যালগোরিদম মানে কি? ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ধরেন দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছেন। এক বন্ধু আপনাদের মধ্যে খুবই অনেস্ট, রাস্তায় ধরেন যে টাকা পড়ে আছে, দুজন কিন্তু যাচ্ছে, সে হচ্ছে ওইদিকে কোনো কেয়ারই নেই যে না আমি নিব না। আরেকজন হচ্ছে ডিসঅনেস্ট ফ্রেন্ড, সে হচ্ছে রাস্তায় ধরেন যে টাকা না অন্য কিছু দেখা যাচ্ছে, সে ওটা নেওয়ার জন্য ব্যস্ত। তো এই জিনিসগুলো আসলে কেন আসলো? তারা কিন্তু দুজনেই পরিবেশ থেকে শিখেছে যে আসলে কি করতে হবে। হয়তো তাদের শেখার বিষয়টা আসলে ডিফারেন্ট ছিল, কিন্তু এই যে কি করতে হবে কোন অবস্থার পার্সপেক্টিভে, দুজনকে আপনি হয়তো বললেন যে ঠিক আছে একই রিক্সায় চড়ে দুজন বাজার থেকে ঘুরে আসো। এরপরে দুজনের আপনি আলাদাভাবে ইন্টারভিউ নেন যে তুমি কি দেখলা। দুজন কিন্তু আপনার দুই রকম জিনিস দিবে। একজন বলবে যে আমি এই জিনিসগুলো দেখেছি, সব ভালো জিনিস বলবে। আরেকজন বলবে যে এইটার মধ্যে ঝামেলা ছিল, এইটা এরকম ছিল। সে সবসময় ক্রিটিক্যাল জিনিস খুঁজবে। এর কারণটা কি? কাউকে খারাপ ভালো বলছি না, কিন্তু বিষয় হচ্ছে যে দুজনের সাইকোলজি আলাদা, দুজনের ফিলোসফি আলাদা আসলে। তো এই যে কোন কনসেপ্টে সে থিঙ্কিং করছে, সেই থিঙ্কিংটাই আসলে ডিফারেন্ট। যেমন ধরেন যে একটা এক্সাম্পল দেই, আপনি হয়তো রাতের বেলা আপনার খুব ক্লোজ একজন ফ্রেন্ডের সাথে খুব আহ ঝগড়া বিবাদ করে আপনি ঘুমিয়েছেন। সকালবেলা উঠে আপনার সূর্য মনে হবে যে এত বাজেভাবে আজকে রোদ দিচ্ছে, মানে আপনার মন যেহেতু খারাপ, আপনার সবকিছু আসলে খারাপ লাগছে। আপনার থিঙ্কিং এর উপর এটা বেজ করছে। আর আপনি হয়তো ফ্রেন্ডের সাথে খুব ভালো ভাবে কথা বলে আপনি ঘুমিয়েছেন। সকালে হয়তো একেবারে বৃষ্টি ওয়েদার, ঠিক আছে, কুয়াশাচ্ছন্ন অবস্থা, তারপরে আপনার কাছে মনে হচ্ছে আজকের এনভায়রনমেন্টটা কত সুন্দর। তো এই বিষয়গুলো কিন্তু আসলে কিভাবে ডিল করে, জিনিস তো একই। আপনি যা দেখতে চান আপনাকে কিন্তু সেটাই দেখানো হয়, মানে আপনি ওটাই দেখতে পান। তো এই বিষয়গুলো পুরোটা হচ্ছে ফিলোসফিক্যাল ম্যাটার। তো এটা কোথায় থেকে আসলো? শুধু কি ফিজিক্যাল স্ট্রাকচারের উপরে? এই যে দুইজন ফ্রেন্ডের কথা বললাম, তো দুইজনের ফ্রেন্ডের ফিজিক্যাল স্ট্রাকচার তো একই তার ব্রেনের মধ্যে, কিন্তু তাদের থিঙ্কিং আলাদা। থিঙ্কিং আলাদা মানে অ্যালগোরিদম আলাদা। যে অ্যালগোরিদম গুলো তাদেরকে এভাবে দেখতে হেল্প করছে, এই অ্যালগোরিদম কিন্তু গড দিয়ে দিয়েছেন এই ব্রেনের মধ্যে। এই নিউরনের মধ্যে দিয়ে কিভাবে চলবে, একটা যখন কোনো কিছু দেখবে তখন সে কিভাবে থিঙ্কিং করবে, কিভাবে থিঙ্কিং করা দরকার, এইটা হিউম্যান ব্রেনের মধ্যে আছে। এখন যদি আপনি বলেন যে আমি এই অ্যালগোরিদমটা দেখতে চাই, একটা হিউম্যান ব্রেনকে যদি আপনি ওপেনও করেন, এর মধ্যে আপনি ফিজিক্যাল স্ট্রাকচার দেখতে পাবেন, নিউরনের কানেক্টিভিটি দেখতে পাবেন, কিন্তু ওর মধ্যে কোন অ্যালগোরিদম আছে, কোন ফিলোসফিতে, কোন সাইকোলজিতে সে চিন্তা করছে, সেটা তো আপনি দেখতে পাবেন না। এবং গড তো এটা বলেও দেয় নাই যে হচ্ছে আমি এইভাবে তোমাদেরকে এই চিন্তা করবা, এইভাবে তোমাদেরকে ঠিক করে দিয়েছি। এখন প্রবলেম হচ্ছে যে বলছিলাম যে 100 বছর আগে এআই তৈরি হয়েছে, মানে এই কনসেপ্টটা শুরু হয়েছে, রিসার্চ 100 বছর আগেই শুরু হয়েছে, কিন্তু এখনো ওই লেভেলে ডেভেলপমেন্ট কেন হচ্ছে না? এর কারণ হচ্ছে এই যে লজিক্যাল স্ট্রাকচার বা যে অ্যালগোরিদম বা যে ফিলোসফি বা যে সাইকোলজিতে হিউম্যান চিন্তা করছে, এই চিন্তাটা শুধুমাত্র গডই জানে যে কোন সাইকোলজিতে আসলে কাজ করা যাবে। এখন বলতে পারেন যে আমিও তো জানি আমি কিভাবে কাজ করব। না, আপনি কিন্তু পুরোটা জানেন না। মাঝে মাঝে আপনি এমন কাজ করে ফেলেন, আপনি মাঝে মাঝে চিন্তা করতে বাধ্য হন যে এই কাজটা আমার দ্বারা কিভাবে হইলো। বোঝা গেল?
তো বিষয় হচ্ছে যে এখানে গড আমাদেরকে ফিজিক্যাল স্ট্রাকচারও দিয়েছেন ব্রেনের, আবার ওর মধ্যে কিভাবে অ্যালগোরিদম চলবে সেটাও বলে দিয়েছেন। কিন্তু সেই অ্যালগোরিদম আমাদেরকে বলে দেন নাই যে কোন অ্যালগোরিদম। এটা আমরা ইউজ করি বাট আমরা জানি না। এখন হিউম্যান যখন এই হিউম্যান ব্রেনের ইন্টেলিজেন্সকে, যেহেতু হিউম্যান হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ইন্টেলিজেন্ট অ্যানিমেল, এই ইন্টেলিজেন্সকে মেশিনের মধ্যে পুট করতে যাচ্ছে, একটা কম্পিউটারের মধ্যে পুট করতে যাচ্ছে, তখন প্রবলেমটা হলো ফিজিক্যাল স্ট্রাকচার ওর মতো করে আমরা তৈরি করছি হয়তো মাইক্রোপ্রসেসর দিয়ে, কিন্তু এর ভেতরে যে অ্যালগোরিদম গুলো আছে সেই অ্যালগোরিদম তো আমাদের জানা নাই। জানা না থাকার কারণে আমরা পুরোটা সেখানে দিতে পারছি না। আমরা কি করছি, হিউম্যান কিভাবে খায়, হিউম্যান কিভাবে ঘুমায়, হিউম্যান কিভাবে চিন্তা করে, হিউম্যান কিভাবে সেন্স করে, হিউম্যান কিভাবে রিয়াক্ট করে, সেগুলাকে আমরা চিন্তা ভাবনা করে ওর জিস্ট অংশগুলা আমরা হচ্ছে এর মধ্যে ঢোকানোর চেষ্টা করছি। ওই জন্যই আসলে ইন্টেলিজেন্স বা রিয়েল ইন্টেলিজেন্স হিউম্যান যেভাবে কাজ করতে পারে, মেশিনের মধ্যে যে এআই আমরা দিচ্ছি সেটা কিন্তু পুরোপুরি সেভাবে কাজ করতে পারে না। কারণ হচ্ছে একটা গড তৈরি করা, একটা হিউম্যানের তৈরি করা। একটা গড যেভাবে হিউম্যানকে ইন্টেলিজেন্স দিয়েছেন, মেশিনকে আমরা সেটা দিতে পারছি না। এই কারণেই হচ্ছে রিয়েল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ডিফারেন্সটা অ্যারাইজ করছে, এবং এই কারণেই এআই কিন্তু এখনো হিউম্যানের মতো কাজ করতে পারছে না। আমি কি বুঝাতে পারলাম? এটাই হচ্ছে আসলে হিউম্যান এবং কম্পিউটারের মধ্যেকার ডিফারেন্স। এই টপিকটা এটাই কভার করে। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলেন। আছে কোনো কোয়েরি পর্যন্ত যা বললাম, বা কোনো অবজারভেশন? না স্যার। না স্যার, খুব ভালো আচ্ছা, লেগেছে স্যার, একদম হ্যাঁ আমাকে একটু পরিষ্কার স্যার। হ্যাঁ আমাকে একটু ব্রেক দেন 5 মিনিট। আসলে এই থিওরিটিক্যাল ক্লাস আমার নেওয়ার জন্য খুব কঠিন, কিন্তু প্রথমে না বললেও মুশকিল। আমাকে একটু 5-7 মিনিট ব্রেক দেন, 5-7 মিনিট পরে আমি আবার শুরু করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।
হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা এতক্ষণ পর্যন্ত যেই টপিকে কথা বললাম সেটা হচ্ছে হিউম্যান এবং কম্পিউটার আসলে তাদের কাজের ধরনগুলা কি এবং আমরা কি কি ধরনের কাজ কার কাছ থেকে পেতে পারি এবং লিমিটেশনস গুলো আসলে কোথায় কোথায় আছে, হ্যাঁ? এবং ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? এখানে আরো কিছু বিষয় আছে। এই চ্যাপ্টারটা আমরা হালকাভাবে একটু দেখাই। এই চ্যাপ্টার নিয়ে আবার আমরা একটু পরে কথা বলবো। এটা পরের দিকে, শেষের দিকে যেয়ে, মাঝের দিকে যেয়ে, শেষে না মাঝের দিকে যেয়ে। এখানে দেখেন এই যে স্ট্রাকচার অফ দ্য ব্রেন, আমরা অলরেডি কিন্তু কথাবার্তা বলেছি যে একটা হিউম্যানের যে ব্রেনের মধ্যে যে নিউরন গুলা থাকে, কতগুলা নিউরন থাকে, কিভাবে কাজ করে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। তো এখানে একটা ফিগার দেওয়া আছে, দেখেন। এটা হচ্ছে আপনি হিউম্যান ব্রেন থেকে, আমি বললাম যেটা যে হিউম্যান ব্রেনের মধ্যে প্রায় 100 কোটি নিউরন থাকে। ওই 100 কোটি নিউরন থেকে একটা নিউরনকে যদি আপনি বের করে নিয়ে আসেন, এটা হলো সেই একটা নিউরনের ফিগার। আমি এইখানে যেটা দেখালাম, এইটা ধরেন, এটা হচ্ছে নিউরন, একটা নিউরন। নিউরনের ইনপুট থাকে, আউটপুট থাকে এবং বডি থাকে। আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে হবে এরকম। এটা হচ্ছে নিউরনের বডি, একটু খেয়াল করেন। এটা নিউরনের বডি, মানে এখানে প্রসেস হয়। হুম? আর এখান থেকে আউটপুট বের হয়, এটা আউটপুট। আর এগুলো হচ্ছে ইনপুট। ইনপুট গুলোকে বলা হয় ডেনড্রাইট, আর আউটপুট কে বলা হয় অ্যাকশন। আর এখানে প্রসেসিং হয়, এখান থেকে ইনপুট গুলো আসে, ইনপুট গুলোকে নিয়ে সে প্রসেস করে সে আউটপুট দেয়। এবং এইখানে যেটা বললাম যে একটা নিউরন 10,000 নিউরনের সাথে ডিরেক্টলি কানেক্টেড এবং অন্য সবগুলোর সাথে ইনডিরেক্টলি কানেক্টেড। তাহলে এই নিউরনের সাথে অন্য, ধরেন এটা একটা নিউরন, নিউরনের এখানে কিছু ইনপুট আছে, একটা আউটপুট আছে, ওকে? তাহলে অন্য নিউরনের আউটপুট যেটা, এটার সাথে কিন্তু যুক্ত হবে এখানে। তারপরে এখানে এটা আরেকটা নিউরন, ধরেন এখানে আরেকটা নিউরন আছে, এই নিউরনের ইনপুট, এই নিউরনের আউটপুট কিন্তু এর সাথে যুক্ত হবে। তো এই যে যুক্ত হওয়ার যে প্রসেস, এটাকে বলা হচ্ছে ডেনড্রাইট। এই যে এই নিউরনের এই ইনপুটটাকে বলা হচ্ছে ডেনড্রাইট, আর নিউরনের এই আউটপুটটা হচ্ছে অ্যাকশন। তার মানে এইটা হচ্ছে কিন্তু অ্যাকশন, অন্য নিউরনের আউটপুট। আর এই ডেনড্রাইটটা হচ্ছে এই নিউরনের ইনপুট। এখানে যেভাবে যুক্ত হচ্ছে, এই যে অন্য একটা নিউরনের অ্যাকশন মানে আউটপুট একটা নিউরনের ইনপুটের সাথে যেভাবে যুক্ত হচ্ছে, এই যেই জাংশন সেটাকে বলা হচ্ছে সিন্যাপটিক জাংশন বা সিন্যাপস। একটা নিউরনের আউটপুট অন্য একটা নিউরনের ইনপুটের সাথে যুক্ত যেভাবে হয় সেটাকে বলা হচ্ছে সিন্যাপটিক জাংশন বা সিন্যাপস। এখানে যে আরো কিছু এক্সাম্পল দেখানো হচ্ছে। এই কাজটা কিভাবে হয়, এটা খুব মজার বিষয় হচ্ছে যে এটা এটা কিন্তু একেবারে টাইটলি লাগানো থাকে না। এটাকে বলা হচ্ছে টেম্পোরারিলি কেমিক্যাল জাংশন। মানে এটা ইনিশিয়াল অবস্থায় এটা খোলাই থাকে। এই অ্যাকশন থেকে কি পরিমাণ আউটপুট আসছে তার উপরে বেজ করে এইটা যুক্ত হয়। ধরেন এখান থেকে আউটপুট বেশি আসছে, তাহলে এটা টাইটলি যুক্ত হবে এবং এখানকার আউটপুটটা এখানে ফ্লো করে চলে যাবে ইনপুটে। যদি এটা আউটপুট কম আসে তাহলে এটা লুজলি যুক্ত হবে, এখান থেকে কম আউটপুট এখানে যাবে। এটা ডিপেন্ড করছে কি পরিমাণ আউটপুট আসছে তার উপরে। ধরেন আপনি একটা বিষয় খুবই সিরিয়াস, আপনি এখন ওই বিষয়ে খুবই ওভার থিঙ্কিং করছেন। যেমন আপনি পরীক্ষার সময় কোন একটা বিষয় নিয়ে খুব বেশি পড়াশোনা করে ফেলছেন, মানে ওভার লার্নিং হয়ে গেছে, খুবই সিরিয়াস। পরীক্ষা আসলো, ওই সাবজেক্ট ওই টপিকেরই খুব ইজি কোশ্চেন, আপনি কিন্তু জটিল ভাবে চিন্তা করে আনসার দেবেন। এটা কিন্তু ঠিক না, ভুল। যেমন কোশ্চেন আসছে আপনাকে অ্যান্সারটা সেরকমই দেওয়া দরকার। তো এটা হলো আসলে, আপনি যদি খুব এক্সাইটেড মোডে থাকেন, ধরেন যে আপনি খুব এক্সাইটেড মোডে আছেন, আপনার ফ্রেন্ড এসে আপনাকে একটা ভালো কথা বললো, আপনি ক্ষেপে যেয়ে তাকে বকাঝকা শুরু করলেন। আপনি খুব ভালো মুডে আছেন, আপনার ফ্রেন্ড এসে আপনাকে বকাবকি করছে, আপনি তারপরে কিছুই মনে করছেন না। এটা কেন হয়? আসলে এখানকার এই কানেক্টিভিটির উপরে। কারণ কানেক্টিভিটি আসলে দুর্বল হয় কিভাবে?
আপনি এখান থেকে অ্যাকশন থেকে কি আউটপুট আসছে সেটার উপরে বেস করে। তো এইটা একটু আপনাদেরকে দেখাই। এইখানে এই যে লার্নিং প্রসেস, এই লার্নিং প্রসেসটা কিভাবে হয়। কোথায় গেল ফিগারটা? এই যে এটা দেখেন, কি আবার ফিগার কই যাচ্ছে? আচ্ছা এখানে দেখেন, এই যে এইটা দেখেন, এই ফিগারটা। এইখানে এইটা একটা নিউরনের আউটপুট, এইটা হলো অ্যাকশন। এটা একটা নিউরন অ্যাকশন, এখান থেকে আউটপুট আসছে, আর এটা হলো ডেনড্রাইট, এটার সাথে যুক্ত হবে। তো এখানে যত বেশি আউটপুট ফ্লো হবে এখানে থেকে, তত বেশি নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। নিউরোট্রান্সমিটার হচ্ছে একটা এলিমেন্ট। যত বেশি আউটপুট ফ্লো হবে তত বেশি নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। যত বেশি নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, এই ডেনড্রাইট, এটা ডেনড্রাইটের গায়ে কিছু ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলা এই নিউরোট্রান্সমিটারকে ধরবে এবং তত টাইটলি যুক্ত হবে। তার মানে এখানে যত বেশি আউটপুট ফ্লো করছে, এটা তত বেশি টাইটলি যুক্ত হচ্ছে এবং তত বেশি আউটপুট এখান থেকে এদিকে চলে আসছে। এবং আলটিমেটলি এইভাবেই কিন্তু আসলে এই একটা নিউরন আর একটা নিউরনের সাথে যুক্ত হয়। এগুলা প্রথম অবস্থায় কিন্তু এভাবে গ্যাপ থাকে, ফাঁকা, দেখেন থেকে ফাঁকা গ্যাপ থাকে, কিন্তু কিভাবে আউটপুট আসছে তার উপরে বেস করেই কিন্তু এখানে যুক্ত হয়। এটাকে যদি আমরা আর একটু ডিটেলস বলি, আরো কিছু আহ তৈরি করা ফিগার এখানে আমরা দেখতে পাবো। একটু থাকবেন, দেখাই। এইটা দেখেন, ফিগার গুলা কই, এই যে এটা, এটা দেখেন, দেখেন এইটা হচ্ছে এই নিউরন থেকে আউটপুট আসছে, এটা হলো অ্যাকশন, আর এটা হলো ডেনড্রাইট। এখানে যত বেশি আউটপুট আসবে এখান থেকে, এই যে এগুলা হচ্ছে নিউরোট্রান্সমিটার, তত বেশি নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। যত বেশি নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, এই ডেনড্রাইটের গায়ে কিন্তু ছিদ্র থাকে, এই ছিদ্রগুলা তত বেশি নিউরোট্রান্সমিটার এর মধ্যে ঢুকাবে এবং আলটিমেটলি এটা তত বেশি টাইট হবে। এবং যত বেশি টাইটলি এটা কাপড়ড হবে, তত বেশি এদিক দিয়ে আউটপুট গুলো ফ্লো করে এর মধ্যে ঢুকবে এবং আপনার নিউরনকে ডিসিশন মেক করতে হেল্প করবে। এভাবেই কিন্তু একটা নিউরন 10,000 নিউরনের সাথে যুক্ত। এবং এই কাজটাই, এটা কেন দেখাচ্ছে, মাথায় আসতে পারে যে স্যার বায়োলজিক্যাল জিনিস কেন দেখাচ্ছে, এইটাই কিন্তু আপনার ডিসিশন মেকিং এর জন্য দায়ী। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, আপনার কোন একটা ফ্রেন্ড হয়তো আপনাকে এর আগে কোনো বিষয় নিয়ে খুব আহ, বলেছে দুবার, আপনি সেটা খুব সিরিয়াসলি নিয়েছেন, নিয়ে আপনি হচ্ছে আসলে দেখেছেন যে না, এই জিনিসটা এত সিরিয়াসলি না নেওয়াই ভালো ছিল। এরপরে আপনার ওই ফ্রেন্ড এসে আপনাকে বললো যে এটা এরকম, এটা করতেই হবে। আপনি কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছেন যে না, এটা কিন্তু এভাবে করার কোনো সুযোগ নাই, করলে আরো ভুল হবে বরং। ও যতই ইনপুট দিক, আলটিমেটলি কিন্তু আপনার এখান থেকে এই কানেকশনটা তত বেশি টাইট হবে না। বোঝা গেল? তো আসলে এই যে আমরা যে কথাগুলো বলছি, এগুলা এগুলা মোটামুটি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, কিন্তু যা বলছি এটা যে পুরোপুরি সত্য এটা বলাটা খুব কঠিন, কেননা আমরা হিউম্যানের ভেতরে, ব্রেনের ভেতরে ঢুকে কি ঘটে এটা কিন্তু পুরোপুরি এখনো নিউরো সায়েন্টিস্টরা মানে ডিসকভার করতে পারেনি। আমরা চেষ্টা করছি এটা কন্টিনিউয়াসলি যেন কি হয় সেটা যদি বুঝতে পারি, কারণ অ্যালগোরিদম গুলো কিভাবে চলে সেটা বোঝা যায় না। তবে এখন পর্যন্ত যেটা দেখা গেছে বা রিসার্চ যে পর্যন্ত এগিয়েছে, সেটা হচ্ছে হিউম্যানের ব্রেনের উপরে, ধরেন হিউম্যান ব্রেনের আহ চুলগুলা হয়তো মাথার ফেলে দেওয়া হলো, তারপরে ওর উপরে কিছু আপনার সেন্সর লাগিয়ে দেওয়া হয়, হ্যাটের মতো অনেকটা, লাগানোর পরে হয়তো আপনাকে মুভি দেখতে দেওয়া হলো, খুব ইমোশনাল ধরেন মুভি বা অ্যাকশন মুভি।
তারপরে দেখা হয় যে নিউরনের মধ্যে কিন্তু এই ভোল্টেজ পালস, আমরা সাধারণত বলি পালস, এই পালস গুলো ফ্লো করে। আপনি যদি কন্টিনিউয়াসলি কোনো একটা খুব সিরিয়াস কাজ করতে থাকবেন, দেখবেন যে আপনার মাথা অনেকটা গরম হয়ে গেছে। এর কারণটা কি? এই যে নিউরনের মধ্যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যে যে পালস গুলো, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি ফ্লো করতে থাকে, এবং ফ্লো করতে থাকলে এই ঘটনাগুলো সাধারণত ঘটে, এবং ডিসিশন মেকিং এও সেটা কিন্তু ভালো ইফেক্ট ফেলে। তো এগুলো নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে। এই রিসার্চ গুলো যত বেশি সামনের দিকে আমাদের ডিসকভার করবে হিউম্যান ব্রেনের অ্যাক্টিভিটিস, উদ্দেশ্য একটাই, অ্যালগোরিদম বোঝা। গড যেহেতু আমাদেরকে দেয় নাই, সেই অ্যালগোরিদম কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এবং সেটা যত বেশি বুঝতে পারবো তত হচ্ছে আমরা মেশিনকে ইন্টেলিজেন্ট করে তুলতে পারবো, জাস্ট লাইক হিউম্যান। ঠিক আছে? তো আমরা এখানে এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলাম, এখানেও কিন্তু আছে এই ফিগার গুলো, একটু বলি আপনাদের। এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করলাম, যে কম্পিউটার এবং হিউম্যানের মধ্যে আসলে বেসিক ডিফারেন্স কি, তাদের মধ্যে সিরিয়াল এবং প্যারালাল কিভাবে কাজ করে, এবং কার কাজের এরিয়া কোথায় ভালো, এবং হিউম্যান ব্রেনের যে আমরা স্ট্রাকচার, একটা নিউরনকে যদি বের করে আমরা নিয়ে আসি তাহলে তার অবস্থাটা কি হবে, এবং আলটিমেটলি একটা নিউরন যখন আরেকটা নিউরনের সাথে যুক্ত হচ্ছে, তখন যে জায়গাটা সিন্যাপটিক জাংশন বা সিন্যাপস, এইটার অবস্থাটা আসলে কি, এই যে এখানে ছোট করে এটা বলে দেওয়া আছে। হুম? এই যে এখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এই যে লেখা আছে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এবং ডেনড্রাইটের সাথে এটা কিন্তু যুক্ত হয়ে এটা টাইটলি কাপলড হয়, যেটা আমরা ওখানে ফিগার দিয়ে দেখালাম, সিন্যাপস। এটাই হচ্ছে বায়োলজিক্যাল লার্নিং প্রসেস, এটাই লার্নিং, আসলে লার্নিং এর জন্য এটাই দায়ী। আউটপুটটা ইনপুটের মধ্যে কিভাবে ঢুকবে, কেননা নিউরন গুলা কিন্তু কানেক্টেড, কিন্তু কানেক্টেড কিভাবে, টেম্পোরালি কানেক্টেড, টেম্পোরালি কেমিক্যাল জাংশন। কারণ প্রথম অবস্থায় ফাঁকা থাকে, ইনপুটের উপরে বেস করে আউটপুট তৈরি হয়, আউটপুটটা কিভাবে অন্য ইনপুটে যুক্ত হবে, সেখানে কিভাবে আপনি যুক্ত করতে চান সেভাবেই কিন্তু আসলে যুক্ত হয়। এটা বলার কারণ হচ্ছে, আপনি হয়তো আগে থেকে চিন্তা করে রেখেছেন আপনি কোনো বিষয়ে খেপবেনই না কোনো একটা ফ্রেন্ডের কথায়, ও যতই কিছু বলুক, আপনাকে গালিগালাজ করুক, আপনার গায়ে হাত দিক, তারপরে আপনি কিন্তু খেপছেন না। কিন্তু অন্য সময় যদি চিন্তা না করেন তাহলে কিন্তু আপনি উল্টা ঘটনা ঘটাবেন। তো আপনি কি করতে চান সেইটাই কিন্তু হচ্ছে আপনার ব্রেন যদি বুঝতে পারে, ব্রেন কিন্তু ওইভাবেই ঘটাবে, এবং এই কাজগুলো আসলে এই লার্নিং প্রসেস এটাই দায়ী। ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমরা এখন এই যে এতগুলা যে কথাবার্তা বললাম, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা কিন্তু প্রথমে বলেছিলাম আমরা এআই দেখবো কি, এরপরে বলবো মেশিন লার্নিং কি সেটা দেখবো, তাই না? প্রথমে আমরা বললাম যে এআই কি সেটা দেখবো, আমরা সেটা মোটামুটি দেখেছি। এমএলটা কি? এআই হচ্ছে কি ছিল? এআই হচ্ছে আমরা রিয়েল ইন্টেলিজেন্সকে, মানে হিউম্যানের মতো করে যে ইন্টেলিজেন্স আছে হিউম্যানের মধ্যে, সেটা মেশিনের মধ্যে ইনকর্পোরেট করতে চাই। দিস ইজ এআই। কিভাবে করব? ওই যে বললাম যে গড আমাদেরকে তো অ্যালগোরিদম দেয় নাই, আমরা জানি না। তো যেহেতু জানি না, সেহেতু হিউম্যান কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে কাজ করলে ভালো হয়, এই বিষয়গুলা মেশিনের মধ্যে আমরা দিব এআই তৈরি করার জন্য, বা এআই দিয়ে কাজ করার জন্য। কিভাবে দিব? অ্যালগোরিদম গুলো তো দিতে হবে। এই অ্যালগোরিদম গুলোই হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম। এটার আরেক নাম হচ্ছে এমএল, মানে হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম। যেমন একটা ডিভাইসের মধ্যে, ডিভাইসকে আপনি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট করে তুলতে চাচ্ছেন, সেটা কি করবে এখন? আমরা যেভাবে তাকে তৈরি করতে যাচ্ছি, ওই রকম একটা ইন্টেলিজেন্স অ্যালগোরিদম তার মধ্যে দেব, সে যেন ইন্টেলিজেন্টলি কাজ করে। তো সেই অ্যালগোরিদমকেই বলা হচ্ছে এমএল অ্যালগোরিদম। বোঝা গেল? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আসলে কিচ্ছু নাই। আপনি এমএল অ্যালগোরিদম বা মেশিন লার্নিং অ্যালগোরিদম নাম শুনে বুঝতে পারছেন, মেশিন লার্নিং, মেশিনকে লার্ন করার ওয়ে, তার জন্য অ্যালগোরিদম। আপনি মেশিনকে যেভাবে লার্ন করতে চাচ্ছেন, তার মতো করে অ্যালগোরিদম যদি আপনি মেশিনের মধ্যে দেন, তাহলে মেশিন ইন্টেলিজেন্ট অ্যাটিটিউড করবে। যেমন ধরেন আপনি একটা কলমকে আমরা হাত দিয়ে লিখছি, ব্রেন থেকে চিন্তা করছি, হাত দিয়ে লিখছি। এরকম যদি না হয়, আপনি পেনকে বললেন যে তুমি এটা লিখে দাও, সে যদি লিখতে পারে তাহলে কেমন হয়? তো তার মধ্যে তো ওই অ্যালগোরিদম দিতে হবে, যে আমি যদি বলি যে ঠিক আছে তুমি এই টপিকে 10 লাইন লিখো, তো কলম যেন নিজে নিজে লিখতে পারে। তো এইরকম কোনো ডিভাইস আমরা তৈরি করতে পারি কিনা? আমরা এই কলমের মধ্যে, আমরা যে নর্মাল পেন, এই পেনের মধ্যে আমরা হচ্ছে এমন কোনো অ্যালগোরিদম ঢুকিয়ে দিলাম যেটা দিয়ে সে লিখতে পারে। খুব কঠিন কিছু নাকি? আপনি চ্যাট জিপিটিতে বা গ্রকে আপনি দেন,
আপনি বলেন এই টপিকে আমাকে 100টা লাইন লিখে দাও, সে কিন্তু লিখে দিবে আপনাকে। তৈরি তো হয়েছে, তাই না? ওখানেও কিন্তু মেশিন লার্নিং অ্যালগরিদম আছে। ঠিক আছে? এখন মেশিন লার্নিং অ্যালগরিদম কিন্তু আবার 2 রকমের। একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদম, আরেকটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কস। এই ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদম অনেক ধরনের আছে। এখানে কিন্তু হিউম্যানের ব্রেনের মতো করে ইন্টেলিজেন্স প্রোভাইড করা হয় না। এটা অ্যাজ ইউজুয়াল হিউম্যানের ব্রেনের মতো করে ইমপ্লিমেন্ট করা হয় না। কিন্তু নিউরাল নেটওয়ার্ক যেটা, এই টেকনিকের মধ্যে যেটা করা হয়, হিউম্যান ব্রেনের মধ্যে কিভাবে নিউরন গুলা কাজ করে, মানে সেই স্ট্রাকচারটাকে মেশিনের মধ্যে সিমুলেট করা হয়। ধরেন যে এই যে 100 কোটি নিউরন বললাম, একটা নিউরনকে আপনি বের করে নিয়ে আসলেন, নিয়ে এসে ওর ভেতরে কিভাবে কাজ হয়, এই কাজগুলা যদি আপনি মেশিনে সিমুলেট করতে পারেন একটা নিউরনের অ্যাক্টিভিটিস, তাহলে সেটা হবে নিউরাল নেটওয়ার্কের কাজ। এখন যদি আমরা হিউম্যান ব্রেনের 100 কোটি নিউরন আছে, তো এত নিউরন কেন? আমরা ধরলাম যে আমি 10 লাখ নিউরনকে মেশিনে সিমুলেট করবো, এটা নিউরাল নেটওয়ার্কের কাজ। এবং আলটিমেটলি এখন যে জিনিসগুলো আপনারা দেখছেন, যেমন এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আপনি চ্যাট জিপিটি দেখছেন, গ্রক দেখছেন, তারপরে জেনারেটিভ এআই, যেমন হচ্ছে আপনি ওই যে ইমেজ জেনারেট করা হচ্ছে, আপনি বলছেন যে এরকম একটা ইমেজ জেনারেট করে দাও, আমি রাস্তা দিয়ে হাঁটছি, এরকম একটা ইমেজ জেনারেট করে দাও, সে হচ্ছে আপনাকে ইমেজ জেনারেট করে দিচ্ছে। এটা হচ্ছে জেনারেটিভ এআই। এগুলা সব হচ্ছে নিউরাল নেটওয়ার্কের জিনিস এগুলো। এবং যে ডিপ লার্নিং এর যে কথা আপনারা শুনছেন, এগুলা সবই হচ্ছে নিউরাল নেটওয়ার্কের অ্যাডেড ভার্সন। এগুলা সব ব্যাকএন্ডে নিউরাল নেটওয়ার্ক আছে। এখন এই এমএল অ্যালগরিদম আমাদের উদ্দেশ্য কি? আমরা ডিভাইসকে ইন্টেলিজেন্ট করতে চাচ্ছি মেশিন লার্নিং অ্যালগরিদম দিয়ে। 2 ভাবে করা যায়, ট্র্যাডিশনাল দিয়ে, নিউরাল নেটওয়ার্ক দিয়ে। ট্র্যাডিশনাল দিয়ে প্রথমে খুব চলেছে এক সময়, কিন্তু নিউরাল নেটওয়ার্কের যে পারফরম্যান্স, সেটার তুলনায় কিন্তু ট্র্যাডিশনাল বেড়ে উঠছে না। নিউরাল নেটওয়ার্কের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, আসলে নিউরাল নেটওয়ার্ক আমরা করি হিউম্যান ব্রেনের মতো করে, আমরা সিমুলেট করে মেশিন লার্নিং অ্যালগরিদমকে আমরা ইমপ্লিমেন্ট করি মেশিনে। মানে হিউম্যান ব্রেনের মধ্যে যেভাবে নিউরন গুলো কাজ করে, আমি মেশিনের মধ্যে আর্টিফিশিয়ালি নিউরনকে সিমুলেটেড করে কাজ করাতে যাচ্ছি নিউরাল নেটওয়ার্কের মধ্যে। এটাই হচ্ছে নিউরাল নেটওয়ার্কের থিম। এখনকার পারফরমেন্স কেন এত ভালো হচ্ছে নিউরাল নেটওয়ার্কের? কারণ হচ্ছে অটোমেশন। আমরা এই অটোমেটেড হওয়ার পর এখন কিন্তু ডেটা প্রচুর। আপনার ধরেন যে আপনার আপনি বাংলাদেশের যে অবস্থা এখন, আমরা চাচ্ছে বা গভর্নমেন্ট চাচ্ছে যে সামনের সপ্তাহে কি হতে পারে সে প্রিডিক্ট করতে চাচ্ছে। তো এইটা কি করে সরকার? সরকার করে হচ্ছে তার ইন্টেলিজেন্স যেগুলো আছে সেই ইন্টেলিজেন্স ফোর্সকে দিয়ে বিভিন্ন ভাবে ইনফরমেশন নেয়। এটা কিন্তু ঘরে বসে করা সম্ভব। কিভাবে? এটা এইভাবে করা যেতে পারে। একটা এক্সাম্পল দিই। আহ, সবাই তো সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাই না? ফেসবুক, টুইটার, এখান থেকে ইনফরমেশন গুলা নেওয়া যেতে পারে। তাদের যে পোস্ট, সেই পোস্ট গুলা নেওয়া যেতে পারে। পোস্ট গুলা নিয়ে যদি ওইগুলোকে অ্যানালাইসিস করা যায়, তাহলে কালকে বাংলাদেশে কি হতে পারে তার কিন্তু গোটা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট ওখানে প্রকাশ করবে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা যেতে পারে। ঠিক আছে? এত এত ইন্টেলিজেন্স ইউজ করার দরকার নেই তো। তো এই কাজগুলা করতে পারি কিভাবে? নিউরাল নেটওয়ার্ক দিয়ে করা যেতে পারে। আমরা আসবো, আস্তে আস্তে সব আলোচনা করবো এবং এগুলা নিয়ে প্রজেক্টও করবো। ঠিক আছে? তো এই নিউরাল নেটওয়ার্ক আসার পরে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে ডিপ লার্নিং আসছে। ডিপ লার্নিং এর যে অ্যাপ্লিকেশন গুলা, সেগুলো এত পাওয়ারফুল। এবং এটার সব থেকে বড় সুবিধা হচ্ছে ডেটা। যত বেশি ডেটা থাকবে নিউরাল নেটওয়ার্কের পারফরমেন্স তত ভালো। এবং এখন যেহেতু ডেটার অ্যাভেলেবিলিটি খুব বেশি, সবকিছু অটোমেশন হয়ে গেছে এবং করোনার কারণে সব অটোমেটেড বেশি হয়ে গেছে, সেই কারণে এখন সব ডাটা আমরা ডিজিটালি পাই। তো সেই কারণে আমাদের কিন্তু ডেটা হিউজ পরিমাণ, এবং যেটা যখন বেশি থাকে তখন নিউরাল নেটওয়ার্কের সাথে ট্রেডিশনাল অ্যালগরিদম গুলো কোনো মতেই পেরে ওঠে না। এবং না পারার কারণে আলটিমেটলি
নিউরাল নেটওয়ার্ক কিন্তু এখন অনেক ভালো করছে ট্র্যাডিশনাল অ্যালগোরিদম থেকে। আমরা আমাদের কোর্সে ট্র্যাডিশনাল অ্যালগোরিদম গুলো দেখবো এবং নিউরাল নেটওয়ার্কও দেখার চেষ্টা করব। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সামনের কোর্সগুলাতে আমরা দেখতে পাবো। এগুলা পুরোটাই কিন্তু টেকনিক্যাল, সবগুলা কোডিং এবং অ্যালগরিদম। এই প্রথম দিকে যে কথাগুলা বলছি আপনার মাথায় আসতে পারে যে স্যার এগুলো কি কথা বলছে, এগুলো লাগবে আসলে, কারণ আমরা কি করতে যাচ্ছি সেটাই যদি না জানি তাহলে কি করব আসলে সেটা তো বুঝতে পারবো না। যেমন ধরেন যে আপনি একটা হয়তো কোনো কোম্পানিতে কাজ করবেন, তাই তো? এখন আপনি ওই কোম্পানিতে যে কাজ করছেন, আপনার এই কোর্স করার পরে এই কোর্সটাকে কিভাবে ইউজ করবেন, তো সেটা করার জন্য আসলে এই কোর্স দিয়ে কি করা যেতে পারে সেটা তো আমি জানতে হবে। এআই কিভাবে কাজ করে, এমএল অ্যালগরিদম গুলো কিভাবে কাজ করে সেগুলো জানতে হবে। তো যাই হোক, আমরা এই পর্যন্ত মোটামুটি ভাবে একটা জায়গায় পৌঁছালাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং মেশিন লার্নিং কি। এখন আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে বলতে পারেন, আমি ওগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, তারপরে পরের টপিকে আবার যাব। বলেন কোনো কোয়েরি থাকলে। আছে কোনো কোয়েরি আপনাদের? স্যার আদাব স্যার। না বলেন। স্যার খুব ভালো লাগছে স্যার, আপনার বিশ্লেষণগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি স্যার। স্যার আমাদের যারা প্রশিক্ষণার্থী আছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো পরীক্ষার কারণে স্যার আজকে অংশগ্রহণ করতে পারেননি আর কি। হুম, তো স্যার রেকর্ডিংটা যদি থাকতো স্যার দিয়ে আমাদের দেবো, জন্য ভালো হতো স্যার। ক্লাসরুমে চলে যাবেন, অসুবিধা না নেই। রেকর্ডিং তো হচ্ছে স্যার, তাই না স্যার? ডেফিনেটলি হওয়ার কথা, আমি দেখি হওয়ার তো কথা, হচ্ছে, স্যার অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। কোনো কোয়েরি কারো? স্যার না আসসালামু কোনো? আলাইকুম স্যার। বলেন। স্যার ইবুকটা কি পাওয়া যাবে স্যার? যে ইবুকটা একটু হ্যাঁ, দেখালেন। সব দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর কোনো কোয়েরি? স্যার মডিউল কনসেপ্ট যেটা দিয়েছেন স্যার সেটাকে দিয়ে দিবেন স্যার আমাদের ক্লাসরুমে। চালিয়ে দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দেখেন আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সেগুলো সবই হচ্ছে আপনার এই মডিউলের মধ্যে নাই, এগুলো একটাও নাই। আমরা একটু আলোচনা করলাম যেন আসলে কি করতে যাচ্ছি, আমাদের কি করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করা। আমরা আবার ওখানে ফিরে আসি। এআই দেখলাম, এমএল দেখলাম, ডিএস এটা বলা হয়নি, ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের কনসেপ্টটা কি এটা একটু খেয়াল করেন। আচ্ছা, আমরা যে এই যে এআই এর কথা বলছি, ইন্টেলিজেন্সের কথা বলছি, এটা তো সবই আসলে প্রিডিকশন, তাই না? কালকে কি হতে পারে, এই যে একটা এক্সাম্পল দিলাম যে আমি বাংলাদেশের মানুষের যত ফেসবুকের ইনফরমেশন আছে তাদের যদি স্ট্যাটাসটা নিই, নেওয়ার পরে কালকে কি হতে পারে সেটা যদি অ্যানালাইসিস করে বের করতে পারি, ওর বাইরে কিন্তু কিছু হওয়ার সুযোগ কি কম? খুবই কম। যদি ন্যাচারালি কোনো কিছু না আসে তাহলে কিন্তু সেটাই হবে। তো এটাকে বলা হচ্ছে প্রিডিকশন। প্রিডিকশনটা কিরকম? যেমন ওয়েদার প্রিডিকশন। এখন যদি বলা হয় যে আপনাকে কালকে কি হবে, কালকে বৃষ্টি হবে না হবে না, আপনি প্রিডিক্ট করে দেন, তাহলে আপনি কি করবেন দেখেন তো। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। এই তো আমি ধরে নিলাম যে এগুলা হচ্ছে আগের সময়ের ডাটা, আগের 1 বছরের ডাটা, এইভাবে বৃষ্টিপাতের রেকর্ড। ঠিক আছে? আপনাকে বলা হইলো এটা হচ্ছে প্রিভিয়াস ডেটা, এই পর্যন্ত হচ্ছে আজকের দিনের ডাটা। ধরে নিলাম এখানে 3 বছরের ডেটা আছে এদিকে। এখন বলা হলো যে কালকে কি হবে সেটা একটু বলো। আপনি কি করবেন বলেন তো? খুব সহজেই আমরা কিন্তু একটা লাইন টানতে পারি এদিকে দিয়ে, সেটাকে বলা হচ্ছে রিগ্রেশন লাইন। এই লাইনটা কিন্তু এমন ভাবে টানা হয়েছে, আমরা সব দেখবো এগুলা, হ্যাঁ, ওইটার কোনো কারণ নাই। প্রত্যেকটা পয়েন্ট থেকে যেন এই লাইনের ডিস্টেন্সটা যত কম হয় তত ভালো, মানে ইরোর যত কম হয়, যত কম হবে তত ইরোর কমবে। ঠিক আছে? এই যে এই লাইনটা কিন্তু এভাবে হয়েছে, তাই না? এই লাইনটা কিন্তু এভাবেও তো হতে পারতো, তাই না? এভাবেও হতে পারতো, এভাবেও হতে পারতো, এভাবে না হয়ে কেন ওইটা হলো? ওটার ইরোর সব থেকে কম। এটাকে বলা হচ্ছে লাইন ফিটিং। ওকে? তো যদি আমরা এভাবে লাইনটাকে ফিট করতে পারি, তাহলে যদি আমরা কালকের বৃষ্টিপাতের অবস্থা দেখতে চাই, তাহলে এখান থেকে যদি আমরা সরাসরি এই জায়গায় টান দিই, সরি, তাহলে আমরা একটা ধারণা করতে পারি যে কালকের বৃষ্টিটা এই জায়গায় থাকবে।
বুঝতে পারলাম? দিস ইজ কল্ড প্রিডিকশন। আপনি যদি বুঝতে পারেন যে কালকে কি হবে, আপনি কিন্তু এগিয়ে থাকবেন। আপনি যদি বুঝতে পারেন যে 1 বছর পরে কি হবে, আপনি এগিয়ে থাকবেন। তাই তো? একটা রিয়েল এক্সাম্পল দিয়ে এবার খেয়াল করেন। ধরেন একটা সুপার স্টোর, খুব বড় সুপার স্টোর, গোটা বাংলাদেশে ধরেন 50টা তাদের ব্রাঞ্চ আছে। আপনি ওখানে এআই বা ডিএস বা এমএল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। আপনাকে অথরিটি বলল যে কোনো একটা পার্টিকুলার রিজনের জন্য, ধরেন যে আমি ধরলাম যে ঢাকা, ধরেন যে উত্তরায় একটা এরকম সুপার স্টোর আছে ওই কোম্পানির। বললো যে ওই রিজিয়নে বা ওই সুপার স্টোরে সামনে মাসে কোন কোন প্রোডাক্ট গুলা বেশি চলবে তার একটা লিস্ট বের করো, কেননা এটা দরকার আছে। যদি ওখানকার কাস্টমার কি জিনিস চায় সেই জিনিসগুলো যদি সুপার স্টোরে না থাকে, তাহলে কিন্তু কাস্টমার অ্যাট্রাকশন হারাবে এবং আলটিমেটলি কাস্টমার অন্য দোকানে চলে যাবে। এটা একটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওই সুপার স্টোরে যদি আননেসেসারি প্রোডাক্ট কোম্পানি তুলে রাখে, তাহলে কি হবে? কোম্পানি তো ব্যাংক থেকে টাকা নিয়ে লোন করে জিনিসটা রেখেছে ওখানে, তাই না? তো তার যদি সেটা সময় মতো বিক্রি না হয়, তাহলে কি হবে? তাই কিন্তু আননেসেসারি ইন্টারেস্ট দিতে হচ্ছে, সেলও কম হচ্ছে, ইন্টারেস্টও বেশি দিতে হচ্ছে। তো সব থেকে ভালো হয় যে সামনে মাসে আমি ধরে নিলাম যে এমন প্রোডাক্ট গুলো ওখানে রাখতে হবে যেই প্রোডাক্ট গুলোর আসলে আপনার বিগ সেলটা বেশি হবে। তাহলে এখন আপনি কি করবেন? আপনি কোম্পানির কাছ থেকে 3 বছরের ডাটা নিলেন, নেওয়ার পরে ওইখানে ওই ডাটার মধ্যে হয়তো আপনার ওই এরিয়ার মধ্যে কোন ধরনের কাস্টমার আছে, তাদের এজ কেমন, তাদের চাহিদা কেমন, বিগত বছরে গুলাতে ওই মাসে তারা কোন কোন জিনিস বেশি কিনেছে, তাদের ডাইভার্সিটি কিরকম হয়েছে, বা কারেন্ট অবস্থা অনুসারে সামনে কোন জিনিসগুলো তারা বেশি কিনতে পারে, এই কাজগুলা দেখেন। আমরা কিন্তু বারবার বলছি এআই একটা মেশিনের মধ্যে তৈরি করতে হলে তাকে মেশিন লার্নিং অ্যালগরিদম দিতে হবে। যত ভালোভাবে আপনি মেশিন লার্নিং অ্যালগরিদম দিতে পারবেন, তত ভালো আপনি আউটপুট বের করতে পারবেন, প্রিডিকশন করতে পারবেন। প্রিডিকশন মানেই হচ্ছে ফিউচারকে দেখা, ফিউচার ইভেন্টকে জানা। তো ডিএস কি করে? ডেটা সায়েন্স। আপনার এক্সিস্টিং যে ডাটা আছে ওই সুপার স্টোরের 3 বছরের ডাটা থেকে অ্যানালাইসিস করে মেশিন লার্নিং এর অ্যালগরিদম ইউজ করে, আরো কিছু আছে, মেশিন লার্নিং এর অ্যালগরিদম ইউজ করে তার 3 বছরের ডাটা থেকে সামনে বছর কি, সামনে মাসে কোন কোন প্রোডাক্ট রাখলে ওই কোম্পানির জন্য সব থেকে বেশি বেনিফিটেড করা যেতে পারে, সেই আইডিয়া কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন এই আইডিয়াটা যদি আপনি করেন, তাহলে কোম্পানি কিরকম বেনিফিটেড হবে? আমি তো শুধু এটা বললাম যে আপনার সুপার স্টোরের জন্য, প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে এটা ইউজ করা যায়। এখন আপনি চিন্তা করেন যে সামনে যে বিজনেস গুলো আসবে, যদি আগে থেকেই লোকে জেনে যায় যে আসলে ওই জায়গায় কি হতে পারে, তাহলে কিন্তু তার জন্য খুব সুবিধা। আপনি যদি আগে থেকেই জানেন যে সামনে 3 বছর পর আহ মার্কেটের অবস্থাটা কি হতে পারে, জব মার্কেটের, তাহলে কিন্তু আপনি সেগুলা আগে থেকে অনেক বেশি ম্যাচিউরড হবেন। যেমন ধরেন যে আপনি আজকে যদি বলা হয় যে সামনে বিগত 5 বছরে আপনি যেভাবে আপনার সময়গুলোকে ইউজ করেছেন আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, আপনি যদি এই জিনিসগুলো আগেই জানতেন 5 বছর আগে যে 5 বছর পরে কি হবে, তাহলে আপনার জন্য কেমন ভালো হইতো? ডেফিনেটলি আপনার এই অবস্থায় আপনি থাকতেন না, ইমপ্রুভ করতেন, আমিও করতাম। তাহলে কোম্পানিগুলা কেন না? যেমন ধরেন আরেকটা এক্সাম্পল দিই, সুপার স্টোর, কোন একটা অর্গানাইজেশন, একটা সুপার স্টোর কোন একটা এরিয়াতে খুব ভালো পারফর্ম করছে, তো আরেকটা নতুন কোম্পানি ওই জায়গায় একটা সুপার স্টোর দিতে চায়। তো ওই কোম্পানি যদি ওই যেই সুপার স্টোর ভালো চলছে তার সব ডাটা কোন রকম পেয়ে যায় ওই এরিয়ার, তাহলে কিন্তু ওই এক্সিস্টিং যে পুরাতন কোম্পানি তার ওখানে সার্ভাইভ করা মুশকিল হতে পারে। ডাটা পেয়ে যাওয়া মানে কি? ওই গত 3 বছরের কোন কোন কাস্টমার তাদের কাছে এসেছে, তাদের চাহিদা কি ছিল, তারা কোন সময় কোন জিনিসগুলা বেশি কিনেছে, মানে হিউম্যানের যে সাইকোলজি, তারা কিন্তু পুরোটাই ওখানে পেয়ে যাবে। এখন ধরেন নতুন সুপার স্টোর দিলে ওইখান থেকে ডেটা অ্যানালাইসিস করে ওই নতুন সুপার স্টোরে কোন কোন জিনিস রাখলে বা কাস্টমারদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করা যাবে,
এটা সে ইউজ করতে পারবে। আলটিমেটলি দেখা যাবে পুরাতন দোকান থেকে সব নতুন সুপার স্টোরের লোকজন ঢুকছে। বোঝা গেল? এটা হচ্ছে ডেটা সায়েন্সের কাজ। এটা তো আমরা বললাম যে শুধু সুপার স্টোরের জন্য, এমন কোনো কোম্পানি নাই যেখানে আপনি ডেটা সায়েন্স ইউজ করতে পারবেন না। জিনিসগুলো মূলত একই, এআই থেকে এমএল, এমএল ইউজ করে ডেটা সায়েন্স। তা আমরা যে কোর্সটা করছি আসলে এই কাজগুলো করার জন্য। শুধু যে আপনার এই কাজটাই করবো তা না, আমরা রিসার্চের দিকেও কিছু যদি আলোচনা করি, যদিও খুব মুশকিল আসলে, কারণ আমরা এখানে যে কোর্সটা ডিজাইন করা আছে, এই ডিজাইনটা করা হয়েছে আসলে আপনাদের কোম্পানিতে আসলে কিভাবে আপনি কাজ করতে পারেন, যে যে জায়গায় কাজ করছেন সেই জায়গাতে আপনি কিভাবে এআই এমএল ইউজ করে আপনি ওটার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারেন, আপনি ফিউচারকে কিভাবে প্রিডিক্ট করতে পারেন, আপনার যে ডেটা আছে সেই ডেটাগুলোকে নিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে পারেন। ঠিক আছে, এভাবে কাজগুলো করা যায়। আমাকে একটু 2 মিনিট সময় দেন, আমি 2 মিনিট পরে আবার শুরু করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই আপনাদের, সেটা হচ্ছে আমি ডিসকভারি চ্যানেলে প্রায় বছর 2 আগে মনে হয় একটা প্রোগ্রাম দেখলাম, সেখানে আওয়ার চায়না, যদি দেখে থাকেন দেখবেন হয়তো আপনারা। তো ওখানে চায়নার যে রেভলিউশন গুলো তারা ঘটিয়েছে সেরকম এক্সাম্পল তারা কিছু ওখানে দেখায়। তো একদিন যেটা দেখলাম, ওরা যেটা করেছে সেটা হচ্ছে যে ধরেন কোন একজন পার্সনের ব্লাড, ইউরিন, এটা এই স্যাম্পল গুলা নেওয়ার পর তাদের সিস্টেমে দিলে, তাদের সিস্টেমে লার্ন করা আছে হিউজ অ্যামাউন্ট অফ পিপুলের ডায়াগনোসিস রিপোর্ট, যে কি কি কারণে তাদের কি কি ডিজিজ হয়েছিল। তো যখন নতুন একজন পার্সনের, এটা কিন্তু লার্ন করা আছে, হ্যাঁ? ধরেন যে 2 কোটি পার্সনের, এরকমই দেখালো আমার যেটা মনে পড়ছে, 2 কোটি পার্সনের এরকম লার্ন করা আছে যে তাদের কোন কোন শারীরিক কন্ডিশনের কারণে কোন কোন ডিজিজের মধ্যে তারা এখন আছে। এখন একজন আননোন পার্সন তার ব্লাড এবং তার ইউরিন এই টাইপের কিছু স্যাম্পল নিয়ে ওই সিস্টেমে ইনপুট দেওয়ার পর ওই সিস্টেম অটোমেটিকলি আপনাকে বলে দিচ্ছে যে সামনে তার কি ডিজিজ হতে পারে। এবং সেটা যদি সে পেয়ে যায়, কেউ যদি জানে যে সামনে আমার এই ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি বা আছে, তাই কিন্তু আগে থেকেই কিন্তু কিওর করা সম্ভব। এটা কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা টাস্ক। তো মানে আমরা যে জায়গাতে আছি আসলে এআই তে, জাস্ট আমি এক্সাম্পল দিলাম, আমরা এআই নিয়ে বা মেশিন লার্নিং, এআই মানে মেশিন লার্নিং একই জিনিস। তো এআই বা এমএল নিয়ে যেভাবে কাজ করছি বা যে জায়গায় আছি, এমন কোনো ফিল্ড নাই যেখানে কাজ করার সুযোগ নাই। আপনি যদি একটা কোম্পানিকে বলেন যে আপনার ডেটা অ্যানালাইসিস করে
আমি দেখছি যে আপনার অবস্থাটা এই দিকে যাচ্ছে, এবং আপনি যদি তাকে আহ বুঝিয়ে দেন যে এটা এইভাবে হচ্ছে এভাবে হচ্ছে, সে আপনাকে তো ছাড়বে না আসলে। সে আপনাকে বলবে আপনি কোম্পানিতে ডেফিনেটলি এভাবে থাকেন। কারণ আপনি তো হচ্ছে তাকে দেখিয়ে দিচ্ছেন যে এই ঘটনা ঘটবে। আপনি যদি তাকে বলেন যে আপনার কোম্পানি ১ বছর পরে এই অবস্থায় যাচ্ছে, যে আপনার ডাটা তাই বলছে, তা আপনি যদি সেই লেভেলের অ্যানালিস্ট হতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু হিউজ ডিমান্ড, এবং আলটিমেটলি কিন্তু বড় বড় টেক জায়ান্টরা থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলো ওয়ার্ল্ডের মধ্যে তারা কিন্তু এই মেশিন লার্নিং অ্যালগরিদম দিয়ে তারা কিন্তু এই প্রিডিকশন গুলো করার চেষ্টা করছে। একটাই কাজ, সেটা হচ্ছে ফিউচারে কি হতে পারে, তার ডেটাগুলো দিয়ে ফিউচারে কি হতে পারে। ডেটা কিন্তু অ্যাভেলেবল, এবং এই অ্যাভেলেবল ডেটা থেকে আসলে ওটার ভেতরকার যে কোর অংশ, ভেতরে যে জিস্ট অংশ, ওখান থেকে যে ইন্টেলিজেন্স বের করা যেতে পারে সেটা বের করতে হবে। এখন আপনি বলতে পারেন যে যেটা বের করব, যেটা ফিউচারকে প্রিডিক্ট করব, সেটা কি সঠিক হবে? এইটা তো ডিপেন্ড করছে। এটা যদি খুব সহজ হয় তাহলে 90% সঠিক হয়ে যেতে পারে। আর যদি হচ্ছে খুব কমপ্লেক্স হয় 40% কারেক্ট হতে পারে। এটা ডিপেন্ড করছে। তো অ্যালগরিদম গুলো কিন্তু সেই জিনিসগুলো আপনাকে দেয়। আমরা কিন্তু সেই জিনিসগুলাই মূলত দেখব। এই কোর্সের উদ্দেশ্যই হচ্ছে প্রেডিকশন করা, ফিউচারকে প্রেডিক্ট করা। ঠিক আছে? আমরা বিভিন্নভাবে সেটাকে দেখার চেষ্টা করব, এবং এই কোর্সটা মূলত বেসিক থেকে মিডিয়াম লেভেল পর্যন্ত নলেজ আপনাকে দিবে। আমরা আরেকটা কোর্স ওপেন করার চেষ্টা করছি সামনে, এটা হয়তো 3 মাসের মধ্যে হয়ে যাবে। সেটা হচ্ছে শুধু ডিপ লার্নিং এর উপরে। সেটা একবার স্পেসিফিক ডিপ লার্নিং এর উপরে, এবং এটা মিডিয়াম থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে। ওটা এখন শুরু করে নেই, আমাদের প্ল্যানিং আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই কোর্সের উদ্দেশ্য। আমার মনে হয় কোর্সে কি করাতে চাচ্ছি, এআই কি, এমএল কি, ডিএস কি, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? কোনো কোয়েরি থাকলে বলেন। যদি না থাকে আমরা অন্য একটা টপিক শুরু করবো। আমরা এখানে চলে আসবো, প্রজেক্ট ম্যানেজমেন্টে চলে আসবো। প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আজকে। ঠিক আছে? কোনো কোয়েরি আছে আপনাদের? না স্যার, থ্যাংক ইউ আমি স্যার। একটু আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে একটু ডকুমেন্ট গুলো দিয়ে দিই, তাহলে কি কি দিব না দিব সব পরে ভুলে যাবো, ঝামেলা দেখা দেবে। হ্যাঁ, একটু ওয়েট করেন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি জানি না কোয়েশ্চেনটা কতটুকু কারেক্ট, কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি সেটা হলো মেশিন লার্নিং হলো গিয়ে বিভিন্ন ফর্মে অ্যালগোরিদম ইউজ করে সে ডেটাকে প্রেডিক্ট করার চেষ্টা করে বা ডেটাকে শেখে। তো আমার একটা কোয়েশ্চেন হলো, মেশিন লার্নিং কি অ্যালগোরিদম মানে তার নিজস্ব অ্যালগোরিদম ফলো করে কি ডেটাকে শেখে, নাকি ডেটা থেকেও সে একটা অ্যালগোরিদম তৈরি করতে পারে? না, অ্যালগোরিদম নিজস্ব। অ্যালগোরিদমের উপরে ডেটাকে ইনপুট দেওয়া হয়। মানে কি বলবো, থামেন আপনাকে ছবি দিয়ে বোঝাই। এইটা ধরেন অ্যালগোরিদম, এমএল অ্যালগোরিদম, সংক্ষেপে লিখলাম, এটা হলো এমএল অ্যালগোরিদম। আর এখানে যে আপনি ইনপুটটা দিবেন, এটা হচ্ছে সেই ডেটা। এই ডেটাটা আপনি এখানে ইনপুট দিচ্ছেন। এই অ্যালগোরিদম কি করবে, এই ডেটার উপরে বিভিন্ন টাইপের অ্যানালাইসিস করে আপনাকে ফিউচার প্রেডিকশন করে দিবে আউটপুট হিসেবে। বোঝা গেল? কি ক্লিয়ার? জি স্যার, আমি এটা ক্লিয়ার। কিন্তু আমি এটাও জানতে চাচ্ছি যে মেশিন লার্নিং যেহেতু একটা সেট অফ অ্যালগোরিদম নিয়ে আগাচ্ছে, আপনি যেটা বলতে চাচ্ছেন এটা আমরা ক্লোজ টু হিউম্যান ব্রেনের কাছে নিয়ে যেতে পারি হুম কিনা সেই হুম ধরনের হুম গবেষণা হচ্ছে। তো হুম। এমএলও কি এই ডেটা থেকেও কি শেখার চেষ্টা হ্যাঁ, করতেছে কিনা, যে অবশ্যই শিখছে। এখানেও অবশ্যই কোনো শিখছে, আমি অ্যালগোরিদম বলি বা প্যাটার্ন আপনাকে, আছে? বলি এই যে র ডাটার উপরে যখন এমএল অ্যালগোরিদম ইউজ করা হয়, এমএল অ্যালগোরিদম কিছু নলেজ বেস তৈরি করে। এটা হচ্ছে নলেজ বেস। নলেজ বেস হচ্ছে এখানে আপনি র ডাটা দিচ্ছেন, এই র ডাটার উপরে এমএল অ্যালগোরিদম কাজ করে, এর কাজই হচ্ছে এই নলেজ বেস তৈরি করা, করে সেই নলেজ বেস থেকে আউটপুটটা দেয়। এরপরে আপনি অন্য আরেকটা ডাটা সেট দিলেন, এই ডাটাটা কিন্তু এবার এই নলেজ বেজের উপরেই কিন্তু এমএল অ্যালগোরিদম নিয়ে কাজ করবে আসলে।
এই নলেজ বেসটা কিন্তু হারিয়ে যাচ্ছে না, এই নলেজ বেসটাকে আরো রিচ করছে নতুন ডাটা দিয়ে। আমি কি বুঝাতে পারলাম? রাইট স্যার, বুঝতে পেরেছি। এটা কিন্তু ধরেন আপনি প্রথমবার যে ডাটা দিলেন, সেই ডাটা দিয়ে যে নলেজ বেস তৈরি হলো, দ্বিতীয়বার আবার লার্ন করাচ্ছেন, সেটা কিন্তু এই নলেজ বেজের উপরেই লার্ন হচ্ছে, নতুন ভাবে শুরু হচ্ছে না। নতুন ভাবে শুরু হলে তো আগের নলেজ বেস বাদ হয়ে যাবে, সেটা কিন্তু না, এটাকেই সে রিচ করার চেষ্টা করছে। ঠিক আছে? আপনি কি ক্লিয়ার হয়েছেন না আরো কোয়েরি আছে বলেন? হ্যালো, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আপনি সাথে থাকেন, আমরা আস্তে আস্তে সব ক্লিয়ার করবো। প্রথম ক্লাস তো, এত বলতে গেলে মুশকিল মোটামুটি। তবে যে কোনো কোয়েরি থাকলে আমাকে করবেন। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার গুগল ক্লাসরুমে কি আমাদের পোস্ট করার অ্যাক্সেস দেওয়ার কোনো দরকার আছে কি? আরেকবার বলেন, বুঝি নাই। স্যার গুগল ক্লাসরুমে স্যার আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরকে পোস্ট করতে দেওয়ার না, অ্যাক্সেস তাদের কি পোস্ট দেওয়ার করার কোনো কোনো দরকার দরকার নাই। আছে? না, এই পোস্ট গুলো খুব ঝামেলা ক্রিয়েট করে। যেমন দেখেন, আমরা 6 মাস ধরে এই ধরনের স্যার কাইন্ডলি স্যার আপনি স্যার এটা যদি অফ করে দেন ভালো হয়। এইটা আপনারা নিজেরাই আসলে দিবেন না। হ্যাঁ, এটা যারা স্যার দিয়েছেন এখন আপনি স্যার অফ পর্যন্ত, না করলে স্যার এখানে স্যার দিতেই থাকবে, কেউ না কেউ স্যার একদিন না ও একদিন দিবে। দেখেন এখন এগুলা অফ করতে গেলে রিয়েল ক্লাস বাদ দিয়ে খালি এগুলাই করা হবে। আমি যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিলাম, এই যে আপনাদের সামনেই। এগুলো এখানে দিয়ে না, আপনাদের যত কিছু করার, ঠিক যত আছে কিছু বলার সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। হ্যাঁ, গুগল ক্লাসরুমে শুধু ম্যাটেরিয়াল আপলোড হবে, এটা আমাদের সাইট থেকে। আপনাদের যদি খুব ইম্পর্টেন্ট কিছু থাকে সেটা হয়তো বলতে পারেন, তবে মনে হয় না বলাই ভালো। এটাতে আপনারাই সুবিধা বেশি পাবেন। আমি সবগুলো আউট করে দিলাম। ঠিক আছে? যেমন এই MLDS 9 ব্যাচের এই যে আজকে যেগুলা এই সিলেবাসটা দিলাম, বইটা দিলাম, এবং আরেকটা যেটা ক্লাস শুরু করব সেটা একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। এটা শুরু করব। দেখেন, এই 3টা ডকুমেন্ট আমি আজকে দিয়ে দিলাম আপনাদের। এটা এখন পড়াবো, শুরু করব। হ্যাঁ, এখানেও কিন্তু এরকম কিছু ইয়ে আছে। আপনাদের যা কিছু বলার সবগুলা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, নাহলে কিছুদিন পরে আপনারাই আর নিজেদের ইনফরমেশন খুঁজে পাবেন না, যেগুলো দরকার। আর আরেকটা বিষয় বলি, আমি যেই ভিডিও লিঙ্ক গুলা দিব সেটা কিন্তু আপনাদের সাথে সাথে ডাউনলোড করে নেবেন। এটা 3 মাস পরে কিন্তু আর ওখানে ভিডিও এক্সিস্ট করবে না। আমি যে রেকর্ড গুলা করছি সব কিন্তু আপনার ক্লাউডে ডাউনলোড হচ্ছে, মানে রেকর্ড হচ্ছে। আমি ওই ক্লাউডের যে রেকর্ডেড লিংক সেটা দিয়ে দেবো। ওটা 3 মাসের মধ্যে যদি আপনি না নেন, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে জুম অ্যাকাউন্ট থেকে আমার। বোঝা গেল? ওই জন্য আপনারা সাথে সাথেই ওটা নামিয়ে নেবেন, এবং প্রতিদিন ক্লাস করতে হবে। হ্যাঁ, মাথায় রাখবেন। আমি আজকের ডকুমেন্ট গুলো সব আপনাদের দিয়ে দিলাম। বলেন, আর কোনো কোয়েরি থাকলে, না হলে নতুন টপিক আমরা শুরু করতে চাচ্ছি। কিছুটা শুরু করবো, একটু কথা বলবো, কিছুটা বলে আপনাদের আজকে শেষ করবো ইনশাল্লাহ। বলেন, কোনো কোয়েরি আছে আর? দেখেন, আমরা একেবারে শুরুতে AI কি, ML কি, DS কি সেগুলো নিয়ে কথা বলেছি, কি হতে পারে সেগুলো নিয়েও কথা বলেছি। আমাদের যেটা মডিউল 1, কনসেপ্টস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অন মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স, আমাদের মূল কাজ হচ্ছে প্রজেক্ট ম্যানেজ করা। আপনি একটা কোম্পানিতে যদি জব করেন, বা আপনি যদি একটা কোম্পানির ওনারও হন, যে কোনো কাজকে আপনি যদি সঠিকভাবে করতে চান, এটা একটা প্রজেক্টের মধ্যেই সাধারণত থাকে। যেমন ধরেন যে ওই সুপার স্টোরের যে এক্সাম্পল দিলাম, আমি এক্সাম্পল দিচ্ছি এই কারণে সবাই যেন বুঝতে পারেন, সেই কারণে, অন্য কোনো উদ্দেশ্যে না। তো সুপার স্টোরের যে এক্সাম্পলটা দিলাম, অথরিটি চাচ্ছে যে একটা ডেটা সায়েন্সের ওইখানে ডেটা নিয়ে কাজ করা, যেন তাদের প্রোডাক্টিভিটি বাড়ে, তাদের যেন রেভিনিউ বেশি জেনারেট হয়। তো এটার জন্য 3 মাসের একটা প্রজেক্ট থাকতে পারে। একটা আহ, এই প্রজেক্টের কাজই হচ্ছে ডেটা সায়েন্সের একটা প্রজেক্ট তৈরি, একটা প্রোগ্রাম তৈরি হবে, এবং আলটিমেটলি ওই প্রোগ্রামটাই তাদেরকে ডিরেকশন দিবে যে কোন কোন প্রোডাক্ট কোন সময়ে কখন রাখা যেতে পারে। এটা একটা প্রজেক্টের নাম হতে পারে, বা একটা প্রজেক্টের পার্ট হতে পারে। তো এই আমাদের, আপনি যখনই যেই কাজটাই করেন না কেন, সেইটা কিন্তু একটা প্রজেক্টের মধ্যে পড়ে।
আমি সাধারণত 3টা ফিল্ডে কাজ করি। একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা আমার স্পেশালাইজেশন আরকি। একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেকেন্ড হচ্ছে মেশিন লার্নিং, আর মানে এআই এন্ড মেশিন লার্নিং, আর থার্ড হচ্ছে সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং এন্ড সাইবার সিকিউরিটি। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এবং ওই ভালোবাসা থেকে আসলে এখানে এটা নিয়ে আসা, এবং এটা সবার জন্যই জানা দরকার। কেন জানা দরকার একটু বলি। ধরেন যে আমরা যে 4 বছরের একটা বিএসসি কোর্স করি, তাই না? বিএসসি করি বা বিএ করি, যেটাই হোক না কেন, 4 বছরের একটা কোর্স। এই কোর্সে ঢোকার সময় আমরা কিন্তু জানি না আসলে কি করতে যাচ্ছি। আমরা মনে করি যে একটা জব করব, খুব ভালো লেভেলের জব, ওই জন্য হচ্ছে আমরা সাবজেক্টটা পড়ছি। আসলে কি এটা হওয়া উচিত ছিল? এটা হওয়া উচিত ছিল না। আপনার যদি এই জিনিসটাকে আপনি ফ্র্যাগমেন্ট করে ফেলতে পারতেন যে 4 বছর পর আমি কি হতে চাই, তার জন্য আমি এখানে 4 বছরে ভর্তি হলাম। 4 বছর কিন্তু লাইফের একটা বিশাল সময় এবং সব থেকে ইম্পর্টেন্ট সময় আমরা এই বিএসসি লেভেলে দিই আর কি। তো এখন এই 4 বছরের সময় আপনার টার্গেট কি, সেটা যদি আপনি ফিক্স আপ করতে পারতেন, ফিক্স আপ করে এই 4 বছরের সময়টাকে আপনি যদি 4 ভাগ বা 8 ভাগ করে ফেলতে পারতেন, প্রতি বছরে আপনার টাস্ক কি হবে সেটা যদি আপনি আলাদা করে ফেলতে পারতেন, এইভাবে প্রতি বছরের মধ্যে, প্রতি মাসে, প্রতি সেমিস্টারে, প্রতিদিনের কাজকে যদি আপনি আলাদাভাবে ফ্র্যাগমেন্ট করতে পারতেন এবং আপনি আসলেই কাজগুলো কতখানি ফুলফিল হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, কি হলে কি হতে পারে, এই বিষয়গুলো আপনি খেয়াল রাখতেন, তাহলে ডেফিনেটলি 4 বছর পর বের হয়ে আমরা যে অবস্থায় আছি, শুধু আপনাকে বলছি না, আমরা যে অবস্থায় আছি, যেভাবে কাজগুলা নরমালি আমরা কি হয় ইউনিভার্সিটিতে ঢুকি, ঢুকে সার্টিফিকেট নিয়ে বের হয়ে আসি, কিন্তু বের হওয়ার পরে মার্কেটে যেয়ে খাই ধাক্কা যে আমি এই 4 বছর ধরে যে পড়াশোনা করলাম সেটা কতটুকু কাজে লাগছে। কারণ আমাদের আসলে গোল নাই। ইউনিভার্সিটি গুলো যেভাবে পড়াচ্ছে, ইউনিভার্সিটি গুলো নিজেও কিন্তু প্রজেক্ট ম্যানেজ কতটুকু করছে, খুব মুশকিল। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। যেমন এই কোর্স হচ্ছে আপনি এখানে করছেন 6 মাস মেয়াদি। আপনি 6 মাসে কিন্তু একটা ভালো সময় আপনি এখানে ইউজ করছেন। এখন আপনার টার্গেটটা কি? আপনার টার্গেট শুধু কোর্সে সার্টিফিকেট নেওয়া? এইটা যদি টার্গেট হয় আসলে কিছুই হবে না। আপনার এই কোর্সটা করার উদ্দেশ্য কি সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এই টার্গেটটা ঠিক রাখেন, তাহলে আপনি ওই টার্গেট অনুসারে আপনি যদি এই 4-6 মাসকে আপনি একটা প্রজেক্টের মধ্যে নিয়ে এসে প্রজেক্টের মতো করে আপনি কাজ করতে পারেন, সেটা কিন্তু ভালো হয়। এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট যে বিষয়টা আমরা বলছি, আসলে যেই টাস্কই করেন না কেন, আপনি যদি এই 6 মাস খুব ভালোভাবে এই প্রজেক্টটাকে ম্যানেজ করতে পারেন, এই কোর্সটাই আপনার লাইফে একটা ভালো ভ্যালু এড করবে, যেটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হতে পারে। এইটা কেন না? তো এই কাজগুলো আসলে আমাদের এইভাবেই করা উচিত। প্রত্যেকটা কাজ। আপনি সেটা ডিগ্রি করেন কি কোর্স করেন। এটা তো হলো বললাম ক্যারিয়ারের ক্ষেত্রে। আপনি ফ্যামিলিকে সময় দিচ্ছেন। দিনে ১ ঘন্টা করে। তো এইটা আপনার জন্য তো ভ্যালু ক্রিয়েট করছে। তো ওই সময়টা যদি আপনি আরো ভালোভাবে ম্যানেজ করে দেন, তাহলে আরো ভালো ভ্যালু ক্রিয়েট হবে। তা আমরা যদি ওই বিষয়গুলো একটু এইভাবে চিন্তা করি, একটু অন্যভাবে থিংকিং করি, তাহলে আমাদের কিন্তু কাজগুলা ডিফারেন্ট হইতে পারে। তো আমরা এই বিষয়গুলাই দেখবো এইখানে কিভাবে কাজ হয়। আমরা যে শুধুমাত্র এটা মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স এ ইউজ করতে হবে তা কিন্তু না। আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের টাস্ক সব জায়গায় ইউজ করতে পারেন এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের যে জায়গাগুলো আমরা দেখবো, এটা হচ্ছে একেবারে ইন্টারন্যাশনালি রেপুটেড যে জায়গাগুলো থেকে লোকজন প্রজেক্ট ম্যানেজ করে, সেখান থেকেই আসলে দেখতে চাই। ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা প্রজেক্টকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি এবং সেটা যেকোনো প্রজেক্ট হতে পারে এবং স্পেশালি মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স এর জন্য কি হতে পারে, সেই বিষয়গুলো আমরা মূলত দেখার চেষ্টা করব। তো আমি আপনাদের ১ম এই যে বিষয়টা নিয়ে ইন্ট্রোডিউস করে দেই, সেটা হচ্ছে দেখেন PMI.org, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। প্রজেক্ট ম্যানেজমেন্ট নেট স্লো, এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এটা এই যে দেখেন, যদি আপনি অ্যাবাউট PMI তে যান, আপনি এখানে দেখবেন ভেতরে কি আছে। এটা এটার এজ 60 ইয়ার্স, 60 বছর অ্যারাউন্ড, বেশি হবে। এটা ইউএসএ বেসড একটা কোম্পানি। আপনাকে খালি আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে ওয়ার্ল্ডে প্রজেক্ট হচ্ছে, বড় বড় প্রজেক্ট হচ্ছে, এমন কোনো পার্সন নাই যার এখান থেকে সার্টিফিকেশন করা নেই। ধরেন একটা অলিম্পিক গেম হবে, তো অলিম্পিক গেম যে অ্যারেঞ্জ করবে প্রজেক্ট ম্যানেজার, ধরেন একটা ওভারব্রিজ হবে বড় ধরনের, একটা ফ্লাইওভার হবে, একটা মেট্রো রেল তৈরি হবে, গোটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি, আপনি যদি তার প্রজেক্ট ম্যানেজারের কোয়ালিফিকেশন গুলো দেখেন, ডেফিনেটলি আপনি PMI এর সার্টিফিকেশন দেখতে পাবেন এবং সার্কুলারে
বড় বড় পোস্ট গুলাই যখন প্রজেক্ট ম্যানেজারের লোক খোঁজা হয় তখন পিএমআই এর সার্টিফিকেশন গুলা জন্য বলেই দেওয়া হয় এর সার্টিফিকেশন থাকলে এটা প্রিফারেবল। এবং আপনি যদি এখানে দেখেন, আপনারা সাইটটা একটু খেয়াল করবেন, পিএমআই এর সার্টিফিকেশন গুলা কিরকম হইতে পারে। এখানে কিছু সার্টিফিকেশন তাদের আছে। সব থেকে ফার্স্ট যে সার্টিফিকেশন নেয় লোকজন, এটা হচ্ছে এই যে পিএমপি, এই যে এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। এগুলো কিন্তু সব সার্টিফিকেশন। এটা হলো অ্যাজাইল টাইপের সার্টিফিকেশন। এখানে অনেকগুলো সার্টিফিকেশন আছে এবং সার্টিফিকেশনের ভ্যালু অনেক বেশি। এটা রিয়েল ভ্যালু যেমন বেশি, এবার খরচও বেশি। যেমন হচ্ছে পিএমপি সার্টিফিকেশনটা নিতে আপনার প্রায় অ্যারাউন্ড 50 to 60,000 টাকা লাগবে শুধু পরীক্ষা দিতেই। ঠিক আছে? তো আমি আপনাদের এইখান থেকে দুই একটা বই একটু দেখানোর চেষ্টা করব। এটা কেন? এটা হচ্ছে আপনার লাইফের ভ্যালু অ্যাড করবে। আপনারা তো কোর্স করছেন মেশিন লার্নিং ডেটা সায়েন্সের, কিন্তু আপনার এই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এইটার কোর্সগুলো যদি আপনি দেখেন, আপনি যদি গুগলে ঢোকেন বা ইউটিউবে ঢোকেন, এইটার ছড়াছড়ি দেখতে পাবেন। মানে লোকজন যেভাবে এটাকে করে, এবং আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের যে বইগুলো আছে এগুলো যদি দু চারটা আপনি পড়াশোনা করেন, আপনার আউটলুকিং ফুললি চেঞ্জ হয়ে যাবে। এবং এরা যেটা বলে যে যেগুলা ডেভেলপড কান্ট্রি, আপনি যদি একটা কাজ নর্মাল ওয়েতে করেন আর এরা যে পথ দেখাচ্ছে সেটা যদি করেন, সেইভাবে করেন, আপনার রেভিনিউ অ্যারাউন্ড 30% বেশি জেনারেট হবে। এর হলো ডেভেলপড কান্ট্রির জন্য, যেখানে সব ডেভেলপড। আর আপনি যদি এই নন ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রির জন্য করেন, আপনার রেভিনিউ 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত বাড়তে পারে। মানে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেয়। আমি এই প্রজেক্ট ম্যানেজমেন্টের জিনিসগুলো পড়া শুরু করেছি আপনার হচ্ছে করোনার সময় থেকে, 2020 সাল থেকে, প্রায় 4 বছর হলো। তো এই বইগুলো পড়ার পরে আমার যেটা মনে হয়েছে, যে পড়ার পরে যেটা মনে হতো যে আশেপাশে যাই দেখি সবই মনে হচ্ছে ভুল। আসলে ভুলই লাগবে, কারণ এখানে যেভাবে প্রজেক্ট গুলোকে ম্যানেজ করা হয়, যেভাবে কাজ করা হয়, যেভাবে ট্রান্সপারেন্সি মেজার করা হয়, আশেপাশে যা দেখবেন আপনার ভুলই মনে হবে। কিন্তু যখন আপনি একটা কাজ করবেন, তখন সেই কাজগুলোর মধ্যে আপনার এই প্রজেক্ট ম্যানেজমেন্টের যে আইডিয়া, সেগুলো রিফ্লেকশন থাকবে। এবং যখনই আপনার ওই রিফ্লেকশন গুলো থাকবে, আপনি ওখান থেকে অনেক বেটার আউটপুট পাবেন, যেটা আপনি চিন্তা করতে পারবেন। তো এইটা তো আসলে আমাদের এই কোর্সের মধ্যে পড়ে না সরাসরি, কিন্তু আমি এটা আপনাদেরকে দিয়েছি এই কারণে, যেন অন্তত প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি, কিভাবে কাজ করা যেতে পারে, ফিউচারে আপনি যেন হচ্ছে এই সাইটের মধ্যে থেকে ঢুকে আপনি বেশ কিছু জিনিস দেখতে পান। অন্তত আপনি আপনার ক্যারিয়ারটাকে স্মুথ করতে পারেন। আপনি যদি কোনো অর্গানাইজেশনের টপ লেভেলের দিকে মুভ করতে চান, তাহলে ডেফিনেটলি আপনি যে কোনো ফিল্ডে হোক না কেন, আপনি ডেফিনেটলি সেটা আইটি হোক, নন আইটি হোক, এই প্রজেক্ট ম্যানেজমেন্টের আইডিয়া গুলো লাগবে। এবং এখানকার যে সার্টিফিকেশন গুলো আছে, সেগুলো যদি সাথে রাখতে পারেন তাহলে তো কথাই নেই। ঠিক আছে? তো আপনারা একটু এগুলা দেখার চেষ্টা করবেন। এখানকার প্রথম যে বইটা, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। এই বইটা বাইরে অনেক সময় পাইরেটেড অবস্থায় পাওয়া যায়, এটা একটু দেখতে পারেন। এক্সিলেন্ট লেভেলের সাইট। আপনি যদি এটা স্টাডি করতে পারেন, আপনার ক্যারিয়ার ডেফিনেটলি, মানে আমি 100% শিওর আপনি চেঞ্জ হয়ে যাবেন। আপনার প্রত্যেকটা কাজের মধ্যে সবকিছু চেঞ্জ হবে। ঠিক আছে? কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। আরেকটা বিষয় একটু বলি, আমার তো জব এক্সপিরিয়েন্স 20 ইয়ার্স হয়ে গেল। তো লাইফে কিন্তু শর্টকাট মেথড বলতে আসলে কিছু নাই। আপনাকে লং ওয়েতেই আসলে যেতে হবে। আপনি শর্টকাট যদি খোঁজেন যে আমি শর্টকাট মেথডে আমি হচ্ছে এই উপরে চলে যাবো, এই করবো, এটা আসলে হয় না। যে যত উপরে তাড়াতাড়ি ওঠে শর্টকাটে, সে তত তাড়াতাড়ি নিচে নামে। আপনাকে কিন্তু আপনার স্ট্রেংথ ধরে রাখতে হলে, আপনার লং মানে আপনার যদি ওইভাবে আপনি লং টাইম ধরে আপনার সাকসেস পেতে চান, আপনাকে কিন্তু সার্ভাইভ করতে হবে। এবং আপনার লাইফকে যদি আপনি ওই লেভেলে দেখতে চান, তাহলে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের এই কোর্স গুলো না করাটা উচিত আমার কাছে মনে হয়েছে। আমি এখানকার অনেকগুলো বই পড়েছি, এবং পড়ার পরে দৃষ্টিভঙ্গি আপনার চেঞ্জ হয়ে যাবে। সে আপনি যেই ফিল্ডে হোক না কেন, আপনি মেশিন লার্নিং ডেটা সায়েন্সে কাজ করতে হবে নট নেসেসারি, কিন্তু আপনার এই প্রজেক্ট গুলা করলে ভালো। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে এআই আর এমএল এর যে কথা বলছি, এইটার ইফেক্ট দেখেন এবার। এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে কগনিটিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন এআই। মানে এআই এর মধ্যে ঢুকিয়ে এখন হচ্ছে প্রজেক্ট ম্যানেজ করা হচ্ছে। এছাড়া বুদ্ধি নাই আসলে। মানে এআই এর যে ক্ষমতা, ফিউচারকে প্রিডিক্ট করার ক্ষমতা, যেমন ধরেন যে প্রজেক্ট যদি খুব সিম্পল হয়, তাহলে সেই সিম্পল প্রজেক্ট কিন্তু খুব সহজেই ফিউচারে কি হতে পারে আপনি কিন্তু সেটা চিন্তা করতে পারছেন। যে সিম্পল, এখানে কোনো চেঞ্জ তেমন হবে না, আপনি আগে থেকে দেখতে পাচ্ছেন এখানে এই ঘটনা ঘটবে, খুব সিম্পল প্রজেক্ট। তাহলে এখানে আসলে ওইরকম কিছু নাই। কিন্তু যদি প্রজেক্টটা কমপ্লেক্স হয়,
তাহলে এই প্রজেক্টের সামনে কি ঘটতে চলেছে আপনাকে সেগুলো প্রিডিক্ট করা দরকার। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, কাস্টমার ডিমান্ড আপনাকে প্রিডিক্ট করা দরকার। আপনি কোন একটা প্রোডাক্ট তৈরি করছেন, ধরেন আপনি হচ্ছে কোন একটা কোম্পানিতে জব করেন, আপনাকে একটা সোপ তৈরি করতে হবে, সাবান। আপনাকে বললো কোম্পানি একটা সাবান তৈরি করার জন্য আপনি কি করা যেতে পারে, আপনি পুরোটা কাজ করেন, প্রজেক্ট প্ল্যানিং করেন। আপনি এখন কাস্টমার ডিমান্ড আপনি হচ্ছে নেবেন। কাস্টমার ডিমান্ড মানে হচ্ছে কাস্টমাররা কি চায়, আপনি হয়তো 10,000 পার্সনের উপরে একটা অ্যানালাইসিস করেন, স্যাম্পলিং করে বিভিন্ন ক্যাটাগরি। তো তারা কি চায়, তা আপনি তারা কি চায় সেই প্রোডাক্টটা তৈরি করে আপনি হচ্ছে মার্কেটে ছেড়ে দিলেন। আজকে পর্যন্ত অ্যানালাইসিস করলেন, করে প্রোডাক্ট তৈরি করে ধরলাম আপনি কালকে মার্কেটে ছেড়ে দিলেন। প্রোডাক্ট চললো খুব ভালো, 1 মাস চললো, এরপর থেকে ডিগ্রেড হওয়া শুরু করবে। কারণ কি, আপনি ফিউচারকে তো প্রিডিক্ট করে করেন নাই, আপনি মার্কেটে ওই প্রোডাক্ট কয়দিন চালাতে চান। আপনি যদি 2 বছর চালাতে চান, তাহলে আপনি যে মার্কেটে অ্যানালাইসিস করেছেন সেটা কিন্তু আজকে পর্যন্ত করেছেন, কিন্তু কালকে যে ইউজারের ডিমান্ড কি হবে সেটা কিন্তু আপনি আপনার চিন্তার মধ্যে নিয়ে আসেন নাই। আরেকটা কোম্পানি যদি একটা সাবান তৈরি করে, সে আজকে পর্যন্ত চিন্তা করেছে, প্লাস সামনে ইউজারদের ডিমান্ডটা কিরকম চেঞ্জ হতে পারে এটা এআই দিয়ে সে অ্যানালাইসিস করেছে, ডেটা অ্যানালাইসিস করে সে সেটা দেখে সেই জিনিসটা আপনার হচ্ছে সেই কনসেপ্টটা ওই শপের মধ্যে তারা ইনকর্পোরেট করেছে। তার প্রোডাক্ট কিন্তু চলবে বেশ কিছুদিন সামনে, আপনারটা কিন্তু খুব দ্রুতই ডাউনফল করবে। তো সেই কাজগুলো জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সেই কাজগুলো কিন্তু এআই দিয়ে এখন প্রজেক্ট ম্যানেজ করার প্ল্যানিং হচ্ছে। এটা কিন্তু নতুন টার্ম, তো এগুলো একটু দেখেন। ঠিক আছে, আমি এটা নিয়ে বেশি আলোচনা করব না, কিন্তু এখানকার বই খাতা পড়াবো। এখানকার যে একটা বই, এই যে প্রথম যেটা আপনাদেরকে দিয়ে দিলাম আজকে, এই যে এইখানে এটা ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, এইখানে যে জিনিসটা দেওয়া আছে, আমরা যে এই যে এইটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, এদের একটা বেসিক বই আছে, সেটা হচ্ছে পিএমপি, সরি পিএম বুক। পিএম বুক, পিএম বুক মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, লিখি বডি অফ নলেজ। এটা কি, এটা হচ্ছে একেবারে বেসিক বই, প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করার জন্য বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসগুলো থাকা দরকার সেটা দেখতে পারেন। প্রথমে দেখে বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু কয়েকবার দেখে আরো 2-3টা বই পড়লে আপনার কিন্তু আইডিয়াটা গ্রো হয়ে যাবে। তো এইটা হলো, আপনি যে কোনো সাবজেক্টেই প্রজেক্ট ডেভেলপ করতে যান না কেন, আপনার এই বইটা কিন্তু লাগবে বা এই বইটা পড়তে হবে। এখন আমরা যেহেতু স্পেশালি প্রজেক্ট ম্যানেজের এই যে কোর্সটা করছি, সেটা কিন্তু মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের উপরে, এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট, কারণ সফটওয়্যার ডেভেলপ করতে হবে। তো আমাদের এইখানে যে জিনিসগুলো আমরা দেখবো, এটা হচ্ছে এই যে এই বইটা, যেটা একটু দেখাই, এই যে এই বইটা, যেটা এই বইয়ের নাম হচ্ছে, টপ পেজটা এখানে নাই, এটা হচ্ছে এই যে দেখেন, এটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বই, সফটওয়্যার এক্সটেনশন টু পিএম বুক গাইড। মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের গাইড, যেটা যেটা বেসিক বই বললাম, এই যে লিখলাম, এইটার উপরে সফটওয়্যার এক্সটেনশন, মানে সফটওয়্যারের জন্য স্পেশালি আপনি কিভাবে প্রজেক্ট ম্যানেজ করবেন। পিএম বুক তো আপনার হচ্ছে নর্মাল বই, যেটা হচ্ছে নর্মাল মানে এটা বেসিক বুক সব ধরনের প্রজেক্ট ম্যানেজ করার জন্য। আর সফটওয়্যার এক্সটেনশন টু পিএম বুক, এটা হচ্ছে স্পেশালি সফটওয়্যার প্রজেক্ট গুলাকে ম্যানেজ করার জন্য আপনি কিভাবে ইউজ করবেন সেটা বলা আছে। তো এই বইয়ের এই 2টা চ্যাপ্টার এখানে দিলাম আমি। আপনাদের আজকে আর কথা বলা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে কথা বলছি, থিওরিটিক্যাল কথা তো এত বেশি বলা যায় না। তো আপনারা একটু দেখে আসেন, এই 2টা চ্যাপ্টার আমি অলরেডি দিয়েছি, একটু দেখে আসেন। আমি কালকে আপনাদের সাথে এই 2টা চ্যাপ্টার শেষ করে সামনের দিকে আরো আগাবো। ঠিক আছে, ওকে স্যার। বলেন কোনো কোয়েরি থাকলে। আছে কোনো কোয়েরি আপনাদের, স্যার যা যা বললাম আজকে? জুম লিংক স্যার এই কি প্রত্যেকদিন একই জুম লিংকে হবে স্যার? সেম জুম লিংক, আজকে যেটা দিয়ে জয়েন করেছেন ওই জুম লিংকেই প্রতিদিন জয়েন করবেন আমার ক্লাসে অন্তত। আচ্ছা স্যার। ঠিক আছে, জুম লিংকটাকে আমি ক্লাসরুমে দিয়ে দেবো নাকি আছে আপনাদের কাছে? স্যার ক্লাসরুমের লিংকটা রেখে দেন, তাহলে ওইখান থেকে ঢোকা যাবে। এটা বেটার মনে হয়, একটু থামেন, আমি কপি করে তাহলে ঢুকিয়ে দিই। গ্রুপে দেওয়া আছে।
স্যার গ্রুপে দেওয়া আমি আছে? গুগল ক্লাসরুমে জয়েন হতে পারিনি, মানে 24 তারিখে ক্লাসটা কি করতে পারিনি, আমার আপনি মাস্টার্স কোন এর ফাইনাল ব্যাচের? এক্সাম ছিল তাই। কোন স্যার ব্যাচের আপনি? 10 ব্যাচে দশম ব্যাচের সিআর যিনি আছেন ওনার মোবাইল নাম্বারটা আপনি নেবেন, ওনার সাথে যোগাযোগ করবেন, আপনাকে উনি হেল্প করবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক জি আছে? স্যার। জি স্যার। আপনি দশম ব্যাচের সিআর, আপনার মোবাইল নাম্বারটা একটু গ্রুপে দিয়ে দেন, এতে সুবিধা হবে, বা ক্লাসরুমে ওই যে চ্যাটে দিয়ে দেন, জুমের চ্যাটে। আচ্ছা, জুম লিংকটা আমি ক্লাসরুমে দিলাম না, এটা আপনার গ্রুপে একটু শেয়ার করে দিন, আমার সেম জুম লিংক। হ্যাঁ, ওই এক জুম লিংকে সবসময় ক্লাস হবে। স্যার আমাদের ব্যাচে শেয়ার করা আছে স্যার আচ্ছা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ। আর সিআর এর নাম্বারটা একটু সবার মাঝে যেন সার্কুলেট হয়, যে কোনো প্রবলেম হলে একটু সিআররা। স্যার দিয়ে দিয়েছি স্যার আমি দশম ব্যাচের। ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো কোয়েরি আছে আপনাদের? ওকে, আজকে এ পর্যন্তই থাক। থিওরি ক্লাস আর বেশি বলা যাচ্ছে না আসলে। আমি সামনের দিন কালকে 2টায় আসেন, আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ। আর আজকের ভিডিওটা আপনারা ক্লাসরুমে পেয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যে আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।